আচ্ছা, তাহলে আমরা পানির আয়নিক গুণফল পড়ছিলাম কালকে, তারপর হচ্ছে যে পিএইচ এর কয়েকটা ম্যাথ করছিলাম। একটু যদি রিমাইন্ড করি, পিএইচ এর ম্যাথগুলো আমি বলছিলাম যে যদি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়, হ্যাঁ, আর যদি তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয়, তাহলে কিন্তু আলাদা ব্যাপার হবে, ঠিক না? যদি তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার হয়, তখন পিএইচ বা পিওএইচ বের করার সময় আমাদের কি করা লাগে? ডাইরেক্ট মাইনাস লগারিদম অফ এইচ প্লাস এর ঘনমাত্রা নতুবা ওএইচ মাইনাস এর ঘনমাত্রা, তাই না? আর আমি এটা বলছিলাম যে যদি মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার হয়, তখন পিএইচ বা পিওএইচ বের করার আগে আমাদেরকে আগে অজওয়াল্ডের লঘুকরণ সূত্র ইউজ করতে হয়। হ্যাঁ, অজওয়াল্ডের লঘুকরণ সূত্র ইউজ করে তারপর হচ্ছে আমাদের পিএইচ এর অঙ্কগুলো, তারপর পিএইচ এর সূত্রটা বসানো লাগে বা পিওএইচ এর সূত্রটা বসানো লাগে। তো আমরা আগে আজকে ওখানে যাব। তো ওখানে যাওয়ার আগে আমাদের আগে ম্যাথ করতে হবে। কয়েকটা ম্যাথ দেখি কি কি আছে। 2.5% ডাব্লিউ বাই ভি। হ্যাঁ, তো 2.5% ডাব্লিউ বাই ভি, আশা করি এগুলো এখন পারার কথা। এটা হচ্ছে কিসের পড়া? পরিমাণগত রসায়ন, আমরা এটা দেখে আসছি। হ্যাঁ, পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ভি বা ডাব্লিউ বাই ডাব্লিউ, হ্যাঁ, বা হচ্ছে কি ভি বাই ভি, নাকি? তো এগুলো একটু মনে করাই দিই। যেমন ধর কথার কথা 10% ডাব্লিউ বাই ভি, এটা দ্বারা কি বুঝাই? ধর 10% ডাব্লিউ বাই ভি সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, আমি কি বলছিলাম নিচেরটাকে সবসময় 100 বানিয়ে দিব, তাই না? তো নিচেরটাকে 100 বানিয়ে দিলে ধরতে হবে 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রব আছে, কারণ নিচেরটা ভি বলতে আয়তন বুঝায় আর ডাব্লিউ বলতে ভর বুঝায়, তাই না? তো এখানে ভি বলতে কি 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। মিলিলিটার কিন্তু, এখানে কিন্তু আবার লিটার বসানো যাবে না। এই পার্সেন্টেজের পার্সেন্টেজের অঙ্কে ভি কে আমরা প্রথমে মিলিলিটার ধরে নিই, তারপর চাইলে আমরা লিটারে কনভার্ট করে নিই। তো 10% ডাব্লিউ বাই ডাব্লিউ বলতে কি বুঝিস? এখানে ডাব্লিউ দুইটাই ভর না? তার মানে কি নিচেরটাকে আমরা 100 বানাই দিব, তার মানে ডাব্লিউ যেহেতু ভর, তার মানে 100 গ্রাম দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। ভি বাই ভি বলতে কি বুঝায়? নিচেরটাকে আবার 100 বানাই দিলে 100 মিলিলিটারে 10 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রব আছে। বুঝতে পারছি? আর যদি কোয়েশ্চেনে শুধু পার্সেন্টেজ উল্লেখ থাকে, কিন্তু ডাব্লিউ বাই ভি বা ভি বাই ভি বা ডাব্লিউ বাই ডাব্লিউ এগুলো উল্লেখ না থাকে, তখন আমরা বাই ডিফল্ট ডাব্লিউ বাই ভি ধরে নিব। ওকে, আর আমরা এটাও দেখছি তীব্র তড়িৎ বিশ্লেষণ হলে আমরা পিএস সমান ডাইরেক্ট সরাসরি এই সূত্র ইউজ করে ফেলতে পারি। আর যদি মৃদু তড়িৎ বিশ্লেষণ হয়, তখন আমরা আগে অজওয়াল্ডের লঘুকরণ সূত্র ইউজ করে তারপর হচ্ছে যে এই সূত্রে আসি। ওকে, আর মৃদু তড়িৎ বিশ্লেষণ বোঝার একটা উপায় কি? কে এ আর কে বি প্রশ্নের মধ্যে যদি এই দুটো ওয়ার্ড উল্লেখ থাকে, তার মানে আমরা বুঝে নেব এটা মৃদু তড়িৎ বিশ্লেষণ। তো আমরা যেহেতু অজওয়াল্ডের লঘুকরণ সূত্র এখনো পড়িনি, তার মানে এটা কি আগের অঙ্কটাই। হ্যাঁ, আগের সূত্র দিয়ে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা অবশ্যই তীব্র ক্ষার, এটা দেখেই তো বোঝা যায় তীব্র ক্ষার। হ্যাঁ, তীব্র ক্ষার আর তীব্র অ্যাসিডের লিস্ট দিয়ে দিছি না? তো বলছে 2.5% ডাব্লিউ বাই ভি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? তো 2.5% ডাব্লিউ বাই ভি বলতে কি বোঝায়? নিচেরটাকে 100 বানিয়ে দিলে 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 2.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। বুঝতে পারছি? তাহলে আমাদের কি পিএইচ বের করার জন্য আমাদেরকে ঘনমাত্রা জানা লাগে, তাই না? ঘনমাত্রা। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ক্ষার, বের করতে বলছে পিএইচ। হ্যাঁ, তার মানে ক্ষারের ক্ষেত্রে প্রথমে কি বের করতে হয়? পিওএইচ বের করতে হয়। পিওএইচ বের করার পর তারপর হচ্ছে যে আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ সমান 14, সেখান থেকে আমরা পিএইচ এর মানটা বের করে ফেলবো। তার মানে আমাদেরকে আগে পিওএইচ বের করতে হবে। তো পিওএইচ বের করি আর পিএইচ বের করি, আমাদেরকে কি লাগে? ঘনমাত্রা লাগে, ঠিক না? কেন? সূত্র কি? মাইনাস লগারিদম হয় এইচ প্লাস এর ঘনমাত্রা অ্যাসিডের জন্য পিএইচ, আর নতুবা মাইনাস লগারিদম ওএইচ মাইনাস এর ঘনমাত্রা, তাই না? ক্ষারের জন্য এই ক্ষেত্রে পিওএইচ বের হবে, এই ক্ষেত্রে কি বের হবে? পিওএইচ। আর এই ক্ষেত্রে কি বের হবে? পিএইচ। ওকে, তাহলে আমাদের এখন ঘনমাত্রা কিসে হিসাব হয়? 1000 মিলিলিটার বা 1 লিটারে না? তো এখন আমার এখন তো এখন যদি এই অঙ্কগুলো বুঝে দেওয়া লাগে তাহলে তো খারাপ হবে। হ্যাঁ, তুই 1000 মিলিলিটার থেকে তুমি এটা ঘনমাত্রা বের করে ফেলতে পারবে না, কারণ 1000 মিলিলিটারে আছে 2.5 গ্রাম। তাহলে 1 মিলিলিটারে কত? 1000 মিলিলিটারে কত? তাহলে একটা গ্রাম আসবে না? গ্রামে আসবে না একটা আনসার?
তো গ্রামটাকে আমাদের মোলে কনভার্ট করতে হবে, কারণ আমরা ঘনমাত্রা বলতে কি বুঝাই? 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে বলে নেই, ঠিক না? তাহলে ঘনমাত্রা বের করে ফেলবি যে 100 মিলিলিটারে আছে 2.5 গ্রাম, 1 মিলিলিটারে আছে কত, 1000 মিলিলিটারে আছে কত, তাহলে একটা 25 গ্রাম আসবে না? আনসার কত আসবে? 25 গ্রাম বা কত? আনসার যেটা আসবে, ধর 1000 মিলিলিটার আসছে, 1000 মিলিলিটার আসছে ধর x গ্রাম, x গ্রাম। এখন আমরা কি জানি? n সমান মোল সংখ্যা W/m, তাই না? তাহলে x গ্রামকে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর দিয়ে ভাগ করে দাও, সোডিয়ামের মনে 23, অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1, তাই না? 40 আর কি। তাহলে x ডিভাইড বাই 40 দিয়ে তুমি মোল সংখ্যা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তাহলে 1000 মিলিলিটারে কত মোল সংখ্যা? এটাই তো তার ঘনমাত্রা, তাই না? তার মানে তার ঘনমাত্রা চলে আসছে। কার ঘনমাত্রা আসছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা চলে আসছে, তাই না? কি 2.5 দিয়ে? আরে ও সূত্র দিয়ে করছে, আমি ওই নিয়মে করছি, সেম কথা। দেখ, ও সূত্রটা আমি আনি দিব। হ্যাঁ, মোট কথা ও সে ডাইরেক্ট সূত্র বসাই দিয়ে করে বলছে, আমি ঐকিক নিয়ম দিয়ে বেসিক দিয়ে করছি। হ্যাঁ, মোট কথা তোমার এই 100 মিলিলিটারে যে 2.5 গ্রাম আছে, এটাকে কোনো রকম ঘনমাত্রায় কনভার্ট করতে হবে। তো এই ঘনমাত্রায় কনভার্ট করা কি কোনো ব্যাপার? 100 তে আছে 2.5 গ্রাম, এক আছে কত, 1000 মিলিলিটার আছে কত, 1000 মিলিলিটার মানে তো 1 লিটার, তাই না? আর ঘনমাত্রা বলতে কি বুঝায়? 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, যেহেতু এটা গ্রামে দেওয়া আছে, ওইটাকে মোলে কনভার্ট করবো, n সমান W/m, শেষ। বুঝতে পারছি কিনা? তাহলে ধরলাম S ঘনমাত্রা পাইছি সোডিয়াম হাইড্রোক্সাইডের। হ্যাঁ, তো সোডিয়াম হাইড্রোক্সাইড ভেঙে কি হয়? সোডিয়াম প্লাস প্লাস OH মাইনাস, তাই না? তাহলে দেখ, 1 মোল থেকে 1 মোল সোডিয়াম প্লাস আর 1 মোল OH মাইনাসই উৎপন্ন হয়। তাহলে S ঘনমাত্রা থেকে S ঘনমাত্রার আর S ঘনমাত্রা তৈরি হবে না, OH টা। তারপরে এবার আমরা এখান থেকে POH বের করে ফেলবো। POH সমান কি জানি? মাইনাস লগারিদম S বসবে আর কি, যেহেতু এটার মান এখন ঘনমাত্রা S। হ্যাঁ, এখানে একটা কি পাবো? মান পাবো না, ধরলাম Y। তো এখন আমরা কি জানি? আমাদেরকে বের করতে বলছে পিএইচ, পিওএইচ না। তাহলে পিএইচ প্লাস পিওএইচ সমান কত? ওয়াই। তাহলে পিএইচ সমান কত? ওয়াই মাইনাস পিওএইচ, শেষ। সরি, ওয়াই না, পিএইচ প্লাস পিওএইচ সমান কত? 14। তো 14 মাইনাস ইয়ে আর কি, 14 মাইনাস পিওএইচ। বুঝতে পারছি কিনা নাকি? ওকে, তাহলে কি বলতেছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এত। হ্যাঁ, মানে ওর এর ডাইরেক্ট সূত্র বসাই দিয়ে ঘনমাত্রাটা বের করে ফেলছে। আমাদের বেসিক ঠিকঠাক লইছে। আর আমি আমি আগে সূত্র দিয়ে ম্যাথ করতাম না ঘনমাত্রা জিনিসগুলা। আমার থেকে প্যাঁচ লাগতো। হ্যাঁ, তবে সূত্র, ঘনমাত্রা বের করার সূত্র এটাই যে এম ডিভাইড, মানে ছোট হাতের এম মানে কি? ডাব্লিউ আর কি, ডাব্লিউ ডিভাইড বাই এম ভি। হ্যাঁ, তো ডাব্লিউ হচ্ছে যেটা প্রশ্নে দেওয়া আছে, এম হচ্ছে যেটা আণবিক ভর, আর ভি হচ্ছে কি? লিট, 100টাকে লিটার নিতে হবে না? 100টাকে লিটারে নিলে কত হয়? 0.1 না? বুঝতে পারছি? এটাও সহজ ঘনমাত্রা, ডাব্লিউ বাই এম ভি। তো প্রশ্নে যা যা ডাটা আছে এগুলোকে ইউজ করে হয়ে যাবে। হুম, তো যাই হোক, এখন হচ্ছে এগুলো তো পড়াইছি। তারপর কি বলতেছে আমার কলম? সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ দিয়ে দিছে, ওই দ্রবণের সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। থার্ড ব্র্যাকেট মানে কি? ঘনমাত্রা না? পিএইচ হিসাব করা হয় কিন্তু H প্লাস এর ঘনমাত্রা দিয়ে, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দিয়ে না, তাই না? তো সালফিউরিক অ্যাসিডটা দেখতো ভেঙে 2H প্লাস আর সালফেট উৎপন্ন হয় না? তাহলে সালফিউরিক অ্যাসিড 1 মোল থেকে 2 মোল H প্লাস উৎপন্ন হচ্ছে, তাই না? তাহলে S ঘনমাত্রা ধরে নিলাম, S ঘনমাত্রা, তাহলে S ঘনমাত্রা থেকে 2H পরিমাণ ঘনমাত্রার H প্লাস উৎপন্ন হবে না? বুঝছস? এখন পিএইচ সমান আমরা জানি মাইনাস লগারিদম H প্লাস। এখন পিএইচ এর মানটা দিয়ে দিছে, তাই না? H প্লাস মানে কত ধরছি? 2S, 2S ধরছি না? এই যে 2S। এখন এটা সমান আমাদেরকে বলে দিছে পিএইচ এর মান হচ্ছে 1.05। এখান থেকে S এর মানটা বের করা যাবে না? আমাদের কিন্তু 2S এর মান না, আমাদের মান বের করা লাগবে কার? S এর, কারণ S হচ্ছে যে সালফিউরিক অ্যাসিডের, 2S হচ্ছে যে H প্লাস এর। বুঝতে পারছি? তো আমাদেরকে S এর মানটা বের করে ফেললেই এটা সালফিউরিক অ্যাসিডটা চলে আসতেছে ঘনমাত্রা।
আর লগ এই পাশে গেলে কি হয়তো জানোস, লগটা এই পাশে গেলে 10 হয়ে যায়, আর এদিকে যেটা থাকে এটাকে টু দি পাওয়ার করে দেয়। তাহলে এই অঙ্কটা বুঝছিস কিনা আমাকে বলতো, এগুলো ইজি অঙ্ক। তারপর হচ্ছে কি 50 ml সেমি মোলার, তারপর হচ্ছে কি বলতেছে সেমি মোলার এত সালফিউরিক অ্যাসিড 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করলে মিশ্রণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে, মিশ্রণটির মোলার ঘনমাত্রা নির্ণয় করো। প্রথম কথা আমাদেরকে অম্লীয় হবে না ক্ষারীয় হবে সেটা বের করতে হবে, তারপর হচ্ছে মোলার ঘনমাত্রা বের করতে হবে, কারণ আমাদেরকে তো আগে বের করতে হবে অবশিষ্ট আছে কোনটা, যেটা অবশিষ্ট থাকবে সে মিশ্রণটা তাই হবে, তাই না? তো এই অঙ্কগুলো পরিমাণগত রসায়নে করছস, হুম, তাও প্র্যাকটিস করা উচিত যে তার জীবনে ভুল না হয়। 50 ml লিটার আয়তন দিয়ে দিছে, ঘনমাত্রা দিয়ে দিছে এসিডের, ক্ষারেরও আয়তন দিয়ে দিছে, ঘনমাত্রা দিয়ে দিছে। সেমি মোলার মানে কি 0.5 মোলার, হ্যাঁ, ডেসিমোলার মানে কি 0.1 মোলার, ঘনমাত্রা দিয়ে দিছে। তো আমরা জানি যে এসিড আর ক্ষারের বিক্রিয়া করলে যদি আমাদেরকে বলে মিশ্রণটির রূপ কি হবে, তখন আমরা এই ক্লুগুলো আমরা মোলে কনভার্ট করে ফেলি, তাই না? তাহলে আমরা দেখি যে সালফিউরিক অ্যাসিড কত মোল পরিমাণ আছে, তো মোলে কনভার্ট করা কি কোনো ব্যাপার? যদি এস ঘনমাত্রা এস ইজ ইকুয়াল এন বাই বি হয়, তাহলে এন সমান কি হবে, মোল সমান এস বি, তাই না? এস এর মানও দেওয়া আছে, বি এর মানটা লিটারে নিতে হবে আর কি, জাস্ট 1000 দিয়ে ভাগ করে। হ্যাঁ, তাহলে মিশ্রণের পূর্বে আমরা এখনো মিশ্রণ করিনি, ওকে, এসিড আর ক্ষারটা মিশিয়ে নি, তো মিশ্রণের পূর্বে এসিডের মোল সংখ্যাটা বের করে নি এস ইন্টু বি, ঠিক সেম ভাবে ক্ষারের মোল সংখ্যা বের করে নি এস ইন্টু বি। হ্যাঁ, জাস্ট বিটাকে লিটারে কনভার্ট করতে হবে, আর তো কিছু না, তাই না? সেমি মোলার মান হচ্ছে 0.5 আর ডেসিমোলার মান হচ্ছে 0.1 মোলার। তাহলে আমাদের একটা মোল সংখ্যা পেয়ে গেছে দুইজনেরই, তাই না? এরপর এইসব চিত্রবৃত্ত রাখতে হবে না, এগুলো বাচ্চাদের জিনিস। হ্যাঁ, তো আমরা নর্মালি বিক্রিয়াটা লিখি সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? বিক্রিয়াটা কেমন হয় সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের? এ দেখ, সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা কেমন হয়, এই যে ওই আমার ইয়া কাজ করে না কেন, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে, তাহলে সোডিয়াম সালফেট উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে, এটা তো কমন সেন্সের ব্যাপার, তাই না? Na2SO4 উৎপন্ন হবে, 2 মোল পানি উৎপন্ন হবে। এখন কথা হচ্ছে দেখ, 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তাই না? এটা হচ্ছে জেনারেল বিক্রিয়া থেকে আমরা দেখতেছি, জেনারেল বিক্রিয়া বলতেছে যে সালফিউরিক অ্যাসিড সবসময় 1 মোলটা 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তার মানে এখানে ছোট কোনটা, সোডিয়াম হাইড্রোক্সাইড মান একটু ছোট না? এখানে আবার ভাবিস না যে সোডিয়াম হাইড্রোক্সাইড বড়, কারণ কেন সোডিয়াম হাইড্রোক্সাইড ছোট কেন, কারণ এক এক মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে ওর লাগতেছে 2 মোল, ও কিন্তু 1 মোলই, ও 1 মোল দিয়ে দুইজনকে কাজ করতেছে, দুইজনের সাথে কাজ করতেছে, আর ও দুইজন মিলে একজনের সাথে কাজ করতেছে, তার মানে ছোট আসলে ও না, শক্তি কম ওর, খাটটার, তাই না? তাহলে যার শক্তি কম তাকে আমরা আগে লিখি ঐকিক নিয়মে অঙ্কটা করার সময়, এসিড আর ক্ষারের অঙ্কগুলা করার সময়। হ্যাঁ, ওই দিন তুই উল্টা করছিস বলে তুই মাথা ঘুরে গেছিস, তুই লাস্টে কার সাথে কার বিয়োগ দিছিস নিজেও বুঝিস নাই। হ্যাঁ, তো এখন কি করতে হবে, ছোটটাকে আগে লিখতে হবে। হ্যাঁ, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে, তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড করে কার সাথে, হাফ মোলের সাথে। এখন অ্যাকচুয়ালি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত মিশাবার আগে, একটু পাইছি না, একটু আগে মানটা বের করছি না, তাহলে 0.01 মোল বিক্রিয়া করে এতর সাথে। এখন আমাদেরকে দেখতে হবে এত মোল সালফিউরিক অ্যাসিডের মান বড় নাকি আগে পূর্বে যেটা ছিল এটা বড়। তো দেখা যাচ্ছে যে পূর্বে যেটা সালফিউরিক অ্যাসিডের মান এটা বড়, তাই না? এটা বড়, তার মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে এতর সাথে, কিন্তু ছিল আরো বেশি সালফিউরিক অ্যাসিড, তাই না? তাহলে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে না, সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে আগেরটা থেকে, এখন একটা বিয়োগ, মানে যতটুকু বিক্রিয়া করছে এতটুকুই তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, এতটুকু খরচ হয়ে গেছে, তার মানে অবশিষ্ট আছে এত মোল। তার মানে কি, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড কি অবশিষ্ট আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড যতটুকু আছে 0.01 মোল ছিল, 0.01 মোলেই বিক্রিয়া করে ফেলছে সালফিউরিক অ্যাসিডের সাথে সম্পূর্ণরূপে, কিন্তু সালফিউরিক অ্যাসিড হচ্ছে অবশিষ্ট আছে, তার মানে কি মিশ্রণটি অম্লীয় হবে না, মিশ্রণটি অম্লীয় হবে। এটা বের করার পর এবার হচ্ছে মিশ্রণটির মোলার ঘনমাত্রা বের করো। মোলার ঘনমাত্রা বের করতে হবে, মিশ্রণটি বের করতে হবে, মিশ্রণটি বের করতে হবে মানে কি, এতটুকু পরিমাণ সালফিউরিক অ্যাসিড 0.005 মোল সালফিউরিক অ্যাসিড আর 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ফেলছে, তাই না? এদের তো আর কোনো কাজ নাই।
অবশিষ্ট আছে এত মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে ঘনমাত্রাটা হিসাব করতে হবে, মোলার ঘনমাত্রাটা হিসাব করতে হবে, ওকে নিয়ে না। এখন সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাবার পর মিশ্রণের আয়তন কত হবে? দুইজনের যোগফল না? কারণ এটা মিশানো হয়েছে 50 ml, এটা মিশানো হয়েছে 100 ml। তাহলে এখন মিশাবার পর ওদের মিশ্রণের আয়তন কত হবে? 150 ml না? তাহলে বিটাকে তুমি এবার 1000 দিয়ে ভাগ করে লিটারে কনভার্ট করে ফেলবা। হ্যাঁ, কনভার্ট করে ফেলার পর আমরা কি জানি? S is equal, হয়ে গেল আমার কলম, S is equal N by B। এখান থেকে বিটাকে তুমি 150 ml কে 1000 দিয়ে ভাগ করে ইয়াতে কনভার্ট করে ফেলবা। এই যে 150 ইন্টু 10 ইনভার্স 3, তাই না? 10 ইনভার্স 3। আর n সমান কত? n সমান এটা ধরতে হবে, কারণ এটাই অবশিষ্ট আছে। আর মিশ্রণের ঘনমাত্রা বের করতে বলছে, মোলার ঘনমাত্রা। বুঝতে পারছি? তাহলে পারবি না? অঙ্কটা বুঝছস কিনা এটা বল। ওকে, এতদিন যে অঙ্কগুলো করাইছি এগুলো করছস, বাসায় প্র্যাকটিস করতেছস? ওগুলো তো করতে হবে, নাহলে তো আবার আগের চ্যাপ্টার গুলোর মতন অবস্থা হবে। তারপর কি দেখ, পিএইচ কি? তো পিএইচ হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের, সরি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। এই যে এটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে, বুঝতে পারছি? তো কোনো দ্রবণের OH এর ঘনমাত্রা দিয়ে দিছে, তাহলে পিএইচ কত? এগুলো কোনো ব্যাপার? এগুলো কোনো ব্যাপার? OH এর ঘনমাত্রা দিয়ে দিছে, তো তুমি এখান থেকে পিওএইচ বের করো। পিওএইচ বের করে ফেলার পর আমরা কি জানি? পিএইচ প্লাস পিওএইচ সমান 14। তো পিএইচ সমান 14 মাইনাস পিওএইচ, শেষ। মান বসে দিবা, অঙ্ক শেষ। তারপর কি বলতেছে? লেবুর রসে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এত মোল পার লিটার, তাই না? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রায় ওরাই দিয়ে দিছে, তাহলে পিএইচ বের করা কোনো ব্যাপার? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ওরাই দিয়ে দিছে, তাহলে পিএইচ বলতে কি হয়েছে? লগারিদম H প্লাস এর ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, মানটা বসাই দিবা, অঙ্ক শেষ। দ্রবণের প্রকৃতি কিরূপ হবে? এগুলো তো বাচ্চাদের অঙ্ক না। পিএইচ যদি 7 এর নিচে হয় তাহলে অ্যাসিড, 7 এর উপরে হলে ক্ষার। তো এখানে আনসার আসছে 4.55। তাহলে এটা কি 7 এর নিচে না? তাহলে এটা দ্রবণের প্রকৃতি অম্লীয় হবে। এখন কথা হচ্ছে, দেখি বলতো, আমরা কিন্তু এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা অম্লীয় হবে, কারণ এটা লেবুর রস বলছে। আর লেবুর রসে কোন ধরনের অ্যাসিড থাকে বলতো? অ্যাসিড না, সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড থাকে। এই আর এখন হচ্ছে দেখ, এইগুলো হচ্ছে এমসিকিউর জন্য মুখস্থ রাখতে হবে। আমিও ভুলে গেছি, আমি তোর সাথে যাতে পড়ে ফেলি। হুম, লেবুর রসের পিএইচ হচ্ছে কত? 2। ভিনেগারের পিএইচ হচ্ছে কত? 3। বৃষ্টির পানির পিএইচ হচ্ছে 5। শ্যাম্পু আমরা অ্যাসিড বৃষ্টি। আর শ্যাম্পুর পিএইচ হচ্ছে 5.5, যেটা আমরা চুলে ইউজ করি। দুধের পিএইচ কিন্তু 6, তার মানে দুধ সামান্য অ্যাসিডিক। হ্যাঁ, রক্তের পিএইচ তো জীবনে ভুলা যাবে না, ইয়ার জন্য, জুলজির জন্য 7.45। 45 বা এখানে কেমিস্ট্রিতে 7.4 দিছে, একই কথা। তুই অপশন দেখলে তো বুঝবি। চারটা অপশনের মধ্যে দুইটা অপশন কখনোই এমন থাকবে না যে 7.4 একটা আর 7.45 একটা হয়, যে কোনো একটা থাকবে, বুঝছো? তারপর টুথপেস্ট হচ্ছে খারি, ওটা খাইলে বোঝা যায় একটু লবণ লবণ না। 8। ওই এত বেশি না তো, পিএইচ 7 থেকে 1 বেড়ছে, যে 7 হচ্ছে যে একদম নিউট্রাল। তার মানে খার হওয়ার জন্য হচ্ছে যে 1 বাড়ছে, 7 থেকে 8 হয়েছে একটু। চুনের পানি হচ্ছে পিএইচ হচ্ছে 10। ওকে, এবার হচ্ছে অজওয়াল্ডের লঘুকরণ সূত্র। কখন করতে হবে? আমরা এতক্ষণ সোডিয়াম হাইড্রোক্সাইড, HCl, সালফিউরিক অ্যাসিড যা যা পড়ছে এগুলো সবগুলো তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার ছিল। সেই জন্য আমরা পিএইচ পিওএইচ এগুলো বের করে বলতেছি ডাইরেক্ট সূত্র মারে, কোনো আর ভাবতেছি না। কিন্তু আমাদের অ্যাসিডটা যদি বা ক্ষারটা যদি মৃদু ক্ষার বা মৃদু অ্যাসিড হয়, তখন কিন্তু আমাদের ডাইরেক্ট পিএইচ এর সূত্র নাই বা পিওএইচ এর সূত্র নাই। আমাদেরকে আগে অজওয়াল্ডের লঘুকরণ সূত্র ইউজ করে আমাদেরকে জানতে হবে অ্যাকচুয়ালি OH এর ঘনমাত্রাটা কতটুক বা অ্যাকচুয়ালি H প্লাস এর ঘনমাত্রাটা কতটুক। হ্যাঁ, ওই অ্যাকচুয়াল ঘনমাত্রাটা বের করে তারপর ওই ঘনমাত্রাটাকে ইউজ করে মাইনাস লগারিদম H প্লাস আয়নের ঘনমাত্রা বা মাইনাস লগারিদম OH মাইনাস আয়নের ঘনমাত্রা। জিনিসটা বুঝাতে পারছি?
তো যেগুলো মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার ওদের ঘনমাত্রা অ্যাকচুয়ালি কত ইউজ হচ্ছে সেটা আমাদেরকে আগে বের করতে হবে। তো আমি একটা মৃদু অ্যাসিড নিয়ে আগে অ্যাসিড নিয়ে ইয়াটা করি। তো অ্যাসিডের সূত্র যেটা আসবে ক্ষারের সূত্র তাই আসবে, তাই না? শুধু কে এর জায়গায় কেবি বসাই দিব, অ্যাসিডের জায়গায় বেস বসাই দিব। তাহলে দেখ প্রথমে একটা বিক্রিয়া ধরি, তোর CH3COOH, এটা কি মৃদু অ্যাসিড না? মৃদু অ্যাসিড, তো এটা ভেঙে CH3COO মাইনাস আর H প্লাসে পরিণত হয়, তাই না? তো ধরে নিলাম শুরুতে এটা সি মোল ছিল, এটা 0 0, এগুলো তো পরে আসছি কেন 0 0, এটা কেন সি। হ্যাঁ আমি ধরে নিয়েছি আর কি শুরুতে এটা সি মোল ছিল। ওকে, তাহলে সাম্য অবস্থায় সি মাইনাস আলফা সি হবে না? বিয়োজন মাত্রা মনে নেই? সাম্য অবস্থায় কি কি হইতো মনে আছে কিনা? আমি তাও ইয়া করে দিচ্ছি। দেখ ধর এটা একটা পাত্র, পাত্রের মধ্যে আমরা পাত্রের আয়তন 1 লিটার ধরে নিছি, 1 লিটার জায়গায় 2 লিটার হইতে পাত্র। আমরা যে সুবিধার জন্য একটা সূত্র দাঁড় করাতে যাচ্ছি, সেজন্য এটা 1 লিটার ধরে নিছি। ওকে, তাহলে 1 লিটার ধরে নেওয়ার পর এখন কি হয়েছে, আর এখানে CH3COOH মোল সংখ্যা আছে কত? পাত্রের মধ্যে সি সি মোল আছে, তাই না? তাহলে ঘনমাত্রা কি হবে? S = N/V না? আচ্ছা, তাহলে শুরুতে কত ছিল? সি মোল, সি মোল ছিল না? ওকে, তাহলে এখন দেখ বিয়োজিত মোল সংখ্যা, হ্যাঁ ইয়াতে কি বলে বিয়োজিত মোল সংখ্যা আমরা কিভাবে বের করতাম মনে আছে? আমরা একটা সূত্র শিখে আসছিলাম, বিয়োজিত মোল সংখ্যা সমান বিয়োজন মাত্রা ইনটু আদি মোল সংখ্যা। এটা আমি সূত্রটা অনেকবার পড়ে আসছি এতদিনে। হ্যাঁ, কি সূত্রটা অ্যাকচুয়ালি কি ছিল? সূত্রটা অ্যাকচুয়ালি ছিল যে বিয়োজন মাত্রা ইজ ইকুয়াল বিয়োজিত মোল সংখ্যা, বিয়োজিত মোল সংখ্যা ডিভাইড বাই আদি মোল সংখ্যা, তাই না? আদি মোল সংখ্যা। আর আমরা সাম্যাবস্থায় হিসাব করতাম যে কতটুক বিয়োজিত হয়েছে মোল সংখ্যা, তাই না? কতটুক মোল বিয়োজিত হয়েছে, কতটুক খরচ হয়েছে। তার মানে ওইটা বের করার জন্য আমাদেরকে কি লাগবে? এই যে এটা এদিকে গুণ হবে না, সমান চিহ্ন এর পাশে। তাহলে বিয়োজিত মোল সংখ্যা সমান, যে বিয়োজিত মোল সংখ্যা সমান, মোল সংখ্যা সমান কত? বিয়োজন মাত্রা ইনটু আদি মোল সংখ্যা, আদি মোল সংখ্যা। এখন আমরা বিয়োজন মাত্রাকে কত ধরে নিতাম? বিয়োজন মাত্রাকে আমরা আলফা ধরে নিতাম। আর আদি মোল সংখ্যা এখানে আমরাই দিচ্ছি সি, তার মানে আলফা সি পরিমাণ বিয়োজিত হয়ে গেছে সাম্য অবস্থায়। বুঝাইতে পারছি কিনা বলতো একটু? আলফা সি পরিমাণ যদি সাম্য অবস্থা পর্যন্ত বিয়োজিত হয়, তাহলে সি মাইনাস আলফা সি হবে এটা। আলফা 1 মোল CH3COOH থেকে 1 মোল CH3COO মাইনাস তৈরি হয়, 1 মোল H প্লাস তৈরি হয়। তাহলে আলফা সি পরিমাণ বিয়োজিত হয়েছে, তার মানে এখানে আলফা সি পরিমাণ তৈরি হবে না? এই দুইটা আলফা সি পরিমাণ তৈরি হবে। তাহলে সাম্য অবস্থায় ওদের মোল সংখ্যা পেয়ে গেছি। এখন আমরা একটা সাম্য ধ্রুবক বের করতে পারবো না এটার জন্য? আর এসিডের ক্ষেত্রে আমরা সাম্য ধ্রুবক যেটা বের করি এটাকে আমরা কি বলি? কে এ বলি, কেসি না, কেসি না কিন্তু কে এ বলি এসিডের ক্ষেত্রে যে সাম্য ধ্রুবকটা বের করি। তাহলে কে বের করবো, কে এর ক্ষেত্রে কিন্তু আমরা ঘনমাত্রা ইউজ করি, যে এগুলো পাইছি কি মোল সংখ্যা না? কিন্তু আমরা ঘনমাত্রা এখন কেমনে কনভার্ট করব? N/V দিয়ে না, S = N/V। তাহলে এগুলো মোল সংখ্যা ডিভাইড বাই ভি। এখন ভি কে আমরা 1 লিটার ধরে নিছি, তাহলে ভি কে যদি 1 লিটার ধরে নিই, ওদের মোল সংখ্যাটাই ওদের ঘনমাত্রা না? কারণ কেন? সি মাইনাস আলফা সি যে কথা, 1 সি মাইনাস আলফা সি ডিভাইড বাই 1 সে কথা, তাই না? তাহলে ওদের মোল সংখ্যাটাই ওদের ঘনমাত্রা। সেজন্য আমরা একটা সূত্র দাঁড় করাচ্ছি বলে এটাকে এবার 1 লিটার ধরে নিছি। এবার বুঝছো কেন? যাতে কোনো জটিলতা না আসে। এখন কি হবে? ঘনমাত্রাগুলো ইউজ করব, সূত্রটা আশা করি বোঝানো লাগবে না। তো এদের মানগুলা বসাই দিছি, মানগুলা বসাই দেওয়ার পর মান আসছে কি? কে সমান আলফা স্কয়ার সি বাই 1, মানে আলফা স্কয়ার সি। তার মানে আমরা একটা সূত্র দাঁড় করাতে পারতেছি। কে প্রথম কথা হচ্ছে কে সমান আলফা স্কয়ার সি, এটা একটা সূত্র। হ্যাঁ, এই সূত্রটা কিন্তু ম্যাথে লাগবে, এটা বক্স করে দেওয়া উচিত ছিল। কে সমান কত? আলফা স্কয়ার সি। তারপর হচ্ছে কি? তো এখান থেকে আলফার মানটা বের করলে √/কে বাই সি।
তাহলে এটা একটা সূত্র, এটা একটা সূত্র। তার মানে মৃদু অ্যাসিডের ক্ষেত্রে আমরা বলতে পারি আলফা সমান √Ka/C। তো মৃদু ক্ষারের ক্ষেত্রে সেম সূত্রই হবে, শুধু কে এর জায়গায় Kb হবে আর কি, তাই না? √Kb/C মৃদু ক্ষারের জন্য। তারপর আমরা তো পি এর সমান কি এটা তো সবাই জানি, তাই না? এইখানে হচ্ছে টুইস্ট। তীব্র অ্যাসিডের ক্ষেত্রে ধর HCl, HCl টা ভেঙে H+ আর Cl- উৎপন্ন হতো, তাই না? তীব্র অ্যাসিডের ক্ষেত্রে তো HCl এর ঘনমাত্রা S যেটা দেওয়া থাকতো এটাই H এর ঘনমাত্রা থাকতো, তাই না? তো আমরা আরেকটা তীব্র অ্যাসিড হিসেব করি, H2SO4। তাহলে এখানে 2H+ হবে, তাই না? আর এখানে কি হবে? সালফেট 2 - এগুলো হচ্ছে তীব্র অ্যাসিডের ক্ষেত্রে। তো এটা ঘনমাত্রা S দেওয়া থাকলে এটা 2S হবে। আমরা ঘনমাত্রা দেওয়া থাকলে, একজনের ঘনমাত্রা দেওয়া থাকলে আমরা ধুম করে বের করে ফেলতে পারি, তাই না? মানে H+ এর ঘনমাত্রাটা কত, কারণ H+ দিয়ে তো আমরা pH বের করবো, তাই না? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিয়ে তো pH বের করবো। কিন্তু মৃদু অ্যাসিড আর মৃদু ক্ষারের ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করার জন্য আলফা সি এভাবে বের করা লাগবে। সি মানে কি, যেটা ওর এই যে এস, যেটা, হ্যাঁ, আর এখানে একটা আলফা পরিমাণ গুণ হচ্ছে, এই আলফাটা বের করে তারপর এটার সাথে আগের ঘনমাত্রাটা গুণ করে তারপর হচ্ছে ওর অ্যাকচুয়াল ঘনমাত্রাটা আসবে। বুঝাতে পারছি কিনা? আমরা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবো। ওকে, আচ্ছা। কি একটা বলতে লাগছিলাম, আচ্ছা। তার মানে ঘনমাত্রা বের করার সূত্র কি? আলফা সি। এটাও কিন্তু একটা সূত্র, আলফা সি। আলফা সি সূত্রটা কিন্তু এখানে লেখা নাই, আছে কোথাও? নাই। আলফা সি হচ্ছে ঘনমাত্রা বের করার সূত্র। এই সূত্রগুলো কেন কাজে লাগবে? উপরের সূত্রগুলো, বক্স করার সূত্রগুলো কেন কাজে লাগবে? আলফার মানটা বের করার জন্য। হ্যাঁ, এখন তুমি বলতে পারো আলফার মান বের করো, কে এর মান তো বের করা লাগবে না, কেবি। এই টাইপের অঙ্কে সবসময় মনে রাখবে কে এর মান তোকে প্রশ্নে দিয়ে দিবে, কেবির মানও তোকে প্রশ্নে দিয়ে দিবে, এগুলো তোকে বার করা লাগবে না। হ্যাঁ, আর যদি কে এর মান বা কেবির মান প্রশ্নে দেওয়া না থাকে তাহলে আলফার মান দেওয়া থাকবে। বুঝতে পারছি? আর সি এর মান সবসময় প্রশ্নে দেওয়া থাকবে, আদি ঘনমাত্রাটা কত। তাহলে শেষ ঘনমাত্রা কত কিভাবে বের করতে হবে? আলফা সি। শেষ ঘনমাত্রা দিয়ে কিভাবে বের করতে হবে? আলফা সি। তারপর হচ্ছে যে এই আলফা সির মানটা বসাই, তারপর হচ্ছে পিএইচ এর মানটা বসাবো। বুঝতে পারছি? তারপর আরেকটা সূত্র আমাদের মুখস্থ করতে হবে, ডিএমকে মেথডে কে ইন্টু কেবি সমান 10^14। কালকে কি শিখছি? 25°C টেম্পারেচারে পানির আয়নিক গুণফল হচ্ছে 10^14, তাই না? আর আরেকটা সূত্র এখন পড়ে রাখ, এই যে কে ইন্টু কেবি সমান 10^14। এই সূত্রটা প্রমাণ বইতে নেই, তাই আমাদেরও কাবিলতি করার দরকার নেই। আরেকটা সূত্র, পিএইচ সমান যদি মাইনাস লগারিদম এইচ প্লাস এর ঘনমাত্রা হয় তাহলে পিকে সমান কত হবে? মাইনাস লগারিদম কে এর ঘনমাত্রা। পিকেবি সমান কত হবে? মাইনাস লগারিদম কেবির ঘনমাত্রা, ঠিক না? তাহলে এখানে আলফার মানে কি? বিয়োজন মাত্রা। আর এটা সবসময় পার্সেন্টেজে হিসাব করতে হয়, ঠিক আছে? শুধু আলফার মান বের করতে বলে তখন পার্সেন্টেজ দিতে হবে, আর যদি আলফার মানটা এদিকে বসাই তখন হচ্ছে কি পার্সেন্টেজ না, 100 দিয়ে ভাগ করতে হবে আর কি। আমরা ম্যাথ করলে সব বুঝে যাবো। সি হচ্ছে আদি ঘনমাত্রা, আর কে আর কেবির নামটা তোকে কখনো জিজ্ঞেস করবে না, বাট তাও পড়ে রাখতে পারো। কে মানে হচ্ছে মৃদু অ্যাসিডের সাম্য ধ্রুবক বা মৃদু অ্যাসিডের হাত ধ্রুবক। কেবি হচ্ছে মৃদু ক্ষারের সাম্য ধ্রুবক বা মৃদু ক্ষারের হাত ধ্রুবক। বুঝতে পারছি? এবার হচ্ছে আমরা ম্যাথ, এটা হচ্ছে অজওয়াল্ডের লঘুকরণ সূত্র, এগুলাই। হ্যাঁ, তাহলে তোমাকে যদি অজওয়াল্ডের লঘুকরণ সূত্রটা ব্যাখ্যা করতে বলে তাহলে তুমি সংজ্ঞা লিখবে এটা, মৃদু তড়িৎ বিশ্লেষণের বিয়োজন মাত্রার আদি ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। মাথার উপর দিয়ে গেছে না? অজওয়াল্ডের লঘুকরণ সূত্রটার সংজ্ঞা লিখতে বললে সংজ্ঞাটা বলতেছে মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রার আদি ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। সূত্রটা সংজ্ঞাটা মাথার উপর দিয়ে গেছে না? তো সংজ্ঞাটা হচ্ছে একটু হালকা মুখস্থ করতে হবে, তবে আমি সংজ্ঞাটা এখন আসলে বুঝিয়ে দিচ্ছি কি বুঝাচ্ছে। আলফা সমান √Ka/C, এটা একটু আগে পড়ছি না? আগে স্লাইড আগে স্লাইডে তো এটাই পড়ছি, তাই না? তো এই লাইনটাকে এভাবে লেখা যায় না? এই লাইনটাকে এভাবে লেখা যায় না? লেখা যায়, অবশ্যই লেখা যায়। তো অবশ্যই লেখা গেলে কে এটা তো ধ্রুবক, কে এটা ধ্রুবক না? তো এটা ধ্রুবকটা উঠে দিলে সমানুপাতিক চিহ্ন আসে না?
দেখতো আদি ঘনমাত্রার বর্গমূলের সমান ব্যস্ত অনুপাতিক হচ্ছে কিনা বিয়োজন মাত্রা আদি ঘনমাত্রার বর্গমূলের ব্যস্ত অনুপাতিক। তাহলে এটাই বলতেছি মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা এর আদি ঘনমাত্রার বর্গমূলের ব্যস্ত অনুপাতিক। এবার বুঝছো? এবার তো মাথার উপর দিয়ে যায়নি আশা করি। ঠিক সেম ভাবে মৃদু অ্যাসিডের জন্য মৃদু ক্ষারের জন্য সেম ব্যাখ্যা, তাই না? যে আলফা সমান আলফা সমানুপাতিক 1/√c। তাহলে এবার হচ্ছে আমরা ম্যাথ করা শুরু করি। কি বলতেছে? অ্যামোনিয়ার কনজুগেট অম্ল একটু দ্বারা এখানে একটা সামথিং মিসিং, না কিছু মিসিং জানি এটা না। কি বলতেছে? অ্যামোনিয়ার কনজুগেট অম্ল। আমার তো এত কিছু কনজুগেট অম্ল টম্ল বুঝার দরকার নেই, আছে কেমিস্ট্রিতে সবসময় কি ক্লু যেগুলো দেওয়া আছে এগুলো আগে লিখে ফেলি। কে সমান কত বলছে না, কে এর মান দেওয়া থাকবে, এই যে কে সমান লিখে ফেললাম। বলছে কে বির মান কত, এটা কোনো ব্যাপার? কে কে এ ইন্টু কে বি সমান আমরা 10^14 পড়ছি না? কে বি সমান 10^14 ডিভাইড বাই কে, তো মান যেটা আসে সেটা। তো এটা পড়া লাগবে না, এটা জাস্ট এমনি হালকা করে ব্যাখ্যা আছে যে কে এ ইন্টু কে বি সমান 10^14 কেমনে আসছে। হ্যাঁ, যদি এটা অনেক বড় প্রমাণ, বাট এখানে ছোট করে একটু হালকা করে প্রমাণ দেওয়া আছে। কে ডাব্লিউ সমান আমরা কি জানি? এইচ প্লাস এর ঘনমাত্রা ইন্টু এইচ মাইনাস এর ঘনমাত্রা, না কালকে পড়াইছি না পানি আয়নিক গুণফল। তারপর কে ডাব্লিউ সমান 10^14 জানি না। এইচ প্লাস কে একটা অ্যাসিড না, আর এইচ মাইনাস কে ক্ষার না। তাহলে এইচ প্লাস এর অ্যাসিডের হাত ধ্রুবকে আমরা কে লিখতে পারি না, ওএইচ এর মাইনাস আয়নের হাত ধ্রুবকে আমরা কে বি লিখতে পারি না। তাহলে কে ইন্টু কে বি সমান 10^14। বুঝতে পারছি? এই প্রমাণ তো আসবে না, এটা জাস্ট এমনি দেখাই দেবা। তারপর কি বলতেছে? 0.01 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে ঘনমাত্রাটা দিয়ে দিছে সেটা অবভিয়াসলি কি আদি ঘনমাত্রা। হ্যাঁ, আর কারণ কেন? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা একটা মৃদু ক্ষার না? এখন তোর যদি ভুলে যাচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মৃদু ক্ষার, তাহলে শর্টকাট টেকনিক শিখিয়ে দিছি যে এটা মৃদু ক্ষার নাকি তীব্র ক্ষার, এটা কেমনে বুঝবি? প্রশ্নের মধ্যে নিশ্চয়ই কে বি আর কে এর কথা বলা থাকবে। কে আর কে বির কথা বলা থাকলে আমরা বুঝে যাবো এটা নিশ্চয়ই মৃদু ক্ষার বা মৃদু অ্যাসিড। যেহেতু এখানে কে বির কথা বলা আছে তার মানে এটা মৃদু ক্ষার, ঠিক না? কে বির মান দিয়ে দিছে। এবার পিএইচ গণনা করো। তার মানে কে বির মান যেহেতু দিয়ে দিছে, তুমি প্রথম মাথায় হিট করবে যে এটা মৃদু ক্ষার। আর তুমি জানো যে মৃদু ক্ষারের ক্ষেত্রে পিওএইচ সরাসরি বের হবে না, মাইনাস লগারিদম পিওএইচ সরাসরি ইউজ করা যাবে না। আগে কি ইউজ করা লাগবে? এই অঙ্কটার ক্ষেত্রে ডাইরেক্ট পিওএইচ ইউজ করতে পারবি কিনা সূত্র, অজওয়াল্ডের লঘুকরণ সূত্র আগে ইউজ করতে হবে, তাই না? তাহলে অজওয়াল্ডের লঘুকরণ সূত্র কেমনে বের করে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়াম প্লাস আর ওএইচ মাইনাস তৈরি হয়। এই বিক্রিয়াটা মাস লেখা লাগবে। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে যে মৃদু ক্ষার বা মৃদু অ্যাসিডের ক্ষেত্রে উভয়মুখী তীর চিহ্ন দেওয়া লাগে। তীব্র ক্ষার আর তীব্র অ্যাসিডের ক্ষেত্রে একমুখী চিহ্ন দেওয়া লাগে। কেন? কারণ তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার মানে কি, ওটা তীব্র বলে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে গেছে, তাই না? সম্পূর্ণরূপে। আর এগুলা মৃদু মানে কি মাত্র 0 থেকে 5% বিয়োজিত হয়, তাই না? 0 থেকে 5% বিয়োজিত হয়। এগুলো বিয়োজিত হয় আবার এটাও রয়ে যায়, তাই না? সম্পূর্ণরূপে তো বিয়োজিত হয় না, সেজন্য এখানে উভয়মুখী চিহ্ন দিতে হয়। হ্যাঁ, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়াম প্লাস আর ওএইচ মাইনাস তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটা মাস লেখা লাগবে। কারণ কেন? সাম্যাবস্থায় এটা কি পরিমাণ তৈরি হচ্ছে এটা তো জানা লাগবে, তাই না? তো বেশিরভাগ আলফা সি তৈরি হয়, আলফা সি পরিমাণ বেশিরভাগ। হ্যাঁ, 95% অঙ্কে আলফা সি তৈরি হবে। কারণ কেন? বলি, কারণ মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের ক্ষেত্রে সবসময় 1 মোল থেকে 1 মোল বলে 1 মোলই তৈরি হয়। তাহলে আলফা সি পরিমাণ খরচ হলে তাহলে আলফা সি পরিমাণ তৈরি হবে। মৃদু অ্যাসিড আর মৃদু ক্ষারের ক্ষেত্রে খুব কম সংখ্যক আছে যেখানে 1 মোল থেকে এটা 2 মোল তৈরি হচ্ছে, এটা 2 মোল তৈরি হচ্ছে, এরকম খুবই কম। হ্যাঁ, তো এই টাইপের অঙ্ক এখানে থাকার কথা, দেখি আছে কিনা। সব টাইপের অঙ্কই তো করে দেওয়া। হ্যাঁ, তবে অঙ্ক বেশিরভাগ এইভাবে আসবে, ইজিটা। তো আমরা এই টাইপের অঙ্ক কি ধরতাম? প্রথমে এটা সি আদি ঘনমাত্রা সি ধরে নিতাম, তাই না? আদি মূল সংখ্যা বা আদি ঘনমাত্রা যেটা, তাই না? সি মাইনাস আলফা সি,
আর এটা যেহেতু এখান থেকে আলফা সি পরিমাণ খরচ হয়েছে, তার মানে এখানে আলফা সি পরিমাণ তৈরি হবে, তাই না? তো এখন কথা হচ্ছে যে আমাদের তো যেহেতু এটা খাত, তার মানে আমাদেরকে আগে পিওএইচ বের করতে হবে, তারপর না পিএইচ বের করবো, তাই না? তো আমরা এখন পিওএইচ আগে ওএইচ এর ঘনমাত্রাটা তো লাগবে, তাই না? পিওএইচ বের করার জন্য ওএইচ এর ঘনমাত্রা কিভাবে বের করবো? ওএইচ এর ঘনমাত্রা আদি ঘনমাত্রা দেওয়া আছে, কেভিও দেওয়া আছে, আলফা সমান কি √কেভি বাই সি, এখন শিখে আসছি, ঠিক না? তাহলে আলফার মান পেয়ে গেছি না? তাহলে এখন শেষ ঘনমাত্রা কত হবে? আলফা সি, এটার সাথে আদি ঘনমাত্রাটা গুণ করে দিলে ওএইচ এর শেষ ঘনমাত্রাটা পেয়ে যাবো। তাহলে পিওএইচ বেড়ে গেছে, এবার পিএইচ বের করে ফেলো। পিএইচ প্লাস পিওএইচ সমান 14, তাহলে পিএইচ সমান 14 মাইনাস পিওএইচ, শেষ। অঙ্কটা বুঝছস কিনা বল? একদম ইজি অঙ্ক। জাস্ট এখানে আগে আলফার মানটা বের করে নাও, আলফার মানটা বের করে এবার আলফা সি দিয়ে শেষ ঘনমাত্রাটা বের করে নাও, তারপর শেষ। এখানে জাস্ট তোমার একটা মাথায় ঘুরে যেতে পারে যে আমরা এতদিন শিখে আসছি এগুলো তো মূল সংখ্যা, সাম্যাবস্থায় মূল সংখ্যা না বের করি, ঠিক না? এগুলো তো মূল সংখ্যা, সাম্যাবস্থায় মূল সংখ্যা না? সি মাইনাস আলফা সি এগুলো তো সাম্যাবস্থায় মূল সংখ্যা। তো এগুলা, এই মানগুলোকে আমরা ঘনমাত্রা হিসেবে কেন ইউজ করতেছি? এই মানগুলোকে আমরা ঘনমাত্রা হিসেবে কেন ইউজ করতেছি? কারণ কেন? এই টাইপের অঙ্কে আমরা সবসময় বি সমান 1 লিটার ধরে নিই, সেই জন্য। বুঝতে পারছি? তাহলে প্যাচ করার দরকার নেই, মূল সংখ্যা যেটাই এটাই তো তার ঘনমাত্রা, এই টাইপের অঙ্কগুলাতে এর বেশি কঠিন দিবে না। কঠিন দিলে তুমি কনভার্ট করে নিবা, বেসিক আছে না? তা আলফা তখন ঘনমাত্রা কত হবে? এস ইকুয়াল আলফা সি ডিভাইড বাই, যদি ধর বলে দিছে 2 লিটার, তাহলে 2 লিটার আলফা সি ডিভাইড বাই 2 বের করে নিবা। বেসিক ঠিক থাকলে, বেসিক ঠিক থাকলে যে কোনো ভাবে করতে পারবি, বুঝতে পারছি? তাহলে আমরা আরো অঙ্ক করি। 3 লিটার দ্রবণে, এই যে দিয়ে দিছে 3 লিটার কিন্তু, হ্যাঁ দাঁড়া দেখি, না না কঠিন করে নেই। 3 লিটার দ্রবণে এত গ্রাম HCl দ্রবীভূত আছে, এই দ্রবণের পিএইচ কত? দেখি বলতো, এটা কি অজওয়াল্ডের লঘুকরণ সূত্র ইউজ করা লাগবে? কেন? HCl কি? তীব্র অ্যাসিড, তো তীব্র অ্যাসিডের ক্ষেত্রে সরাসরি পিএইচ এর মান বের করে ফেলা যায়। তো তোমাকে 3 লিটার আর এত গ্রাম কেন ক্লু দিছে? মাথা ঘুরানোর জন্য না, এগুলাকে কাজে লাগাইতে হবে। তো HCl এর পিএইচ বের করতে হবে না? তো এই পিএইচ কেমনে বের করে? H প্লাস এর ঘনমাত্রা দিয়ে। তো তোমার এই ক্লু দিয়ে আগে ঘনমাত্রা বের করতে হবে, বের করতে পারবা না? S is equal কি n বাই বি না? তাহলে বি সমান দিয়ে দিছে 3 লিটার, n সমান দেন সরাসরি তুমি বের করে নাও W বাই M দিয়ে। W হচ্ছে 1.35 আর M হচ্ছে কত? HCl এর M কত? ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে 36.5, শেষ। এইটা বসাই দিলে এবার কি বের হয়ে যাচ্ছে? S বের হয়ে যাচ্ছে, ঘনমাত্রা বের হয়ে যাচ্ছে। আর HCl S থেকে S পরিমাণে তৈরি হয় H প্লাস, তাই না? তাহলে HCl এর ঘনমাত্রা যা, H প্লাস এর ঘনমাত্রা তা, তাহলে H প্লাস এর ঘনমাত্রা তা হইলে এবার মাইনাস লগারিদম H প্লাস এর ঘনমাত্রা, পিএইচ বের হয়ে গেছে, শেষ অঙ্ক। তারপর হচ্ছে এই অঙ্কটা আমার মনে হয় না করে দেওয়ার দরকার আছে, নিচের এসিডের জোড়ায় জোড়ায় মানে কোনটি বেশি শক্তিশালী? কালকে বাড়াইছি না, হাইড্রো অ্যাসিড আর অক্সো অ্যাসিডের মধ্যে তীব্রতা কার বেশি কার কম, এগুলো বুঝিয়ে দিয়ে আসছি না? হাইড্রো অ্যাসিডের ক্ষেত্রে অ্যানায়নের যার আকার বড় সে বেশি তীব্র, কারণ অ্যানায়নের আকার বড় মানে কি এইচটা তার থেকে খুব তাড়াতাড়ি সরে যেতে পারবে, তাই না? সরে যেতে পারবে। তাহলে হাইড্রো অ্যাসিড এটা শেষ। এখানে তো ফ্লোরিনের মধ্যে কার আকার বড়? ক্লোরিনের বড়, তো ক্লোরিনের বড় হলে HCl বেশি তীব্র। তো অক্সো অ্যাসিডের মধ্যে কি হইতো? কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করা লাগতো, যে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যার বেশি সে বেশি তীব্র। আর যদি জারণ সংখ্যা সমান হয়ে যায় তখন কেন্দ্রীয় মৌলের যার আকার ছোট সে বেশি তীব্র, সে অ্যাসিডটা বেশি তীব্র। এগুলো বের করে ফেলবি, এগুলো তো কালকে পড়াইছি, হ্যাঁ এগুলা কালকে পড়াইছি, এগুলো পড়ে ফেলবি। তারপর হচ্ছে কি 25°C টেম্পারেচারে HCl এর জলীয় দ্রবণে মানে পিএইচ দিয়ে দিছে, দ্রবণটি মাত্রা মোলারিটিতে নির্ণয় করে, এগুলো কোনো ব্যাপার? HCl তো তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড না, তীব্র অ্যাসিডের ক্ষেত্রে কোনো ঝামেলা আছে? পিএইচ সমান মাইনাস লগারিদম H প্লাস এর ঘনমাত্রা, তো H প্লাস এর ঘনমাত্রা সরি পিএইচ তোমার মান দিয়ে দিছে, এখান থেকে H প্লাস এর ঘনমাত্রা বের করা কোনো ব্যাপার? তো H প্লাস এর ঘনমাত্রা বের করে ফেলবা, এটাই তো তার ঘনমাত্রা। কারণ তুমি মনে রাখবা HCl এর ক্ষেত্রে H প্লাস প্লাস Cl মাইনাস এভাবে তৈরি হয়, তাই না? 1 মোল HCl থেকে 1 মোল H প্লাস তৈরি হয়। তাহলে H প্লাস এর ঘনমাত্রা যেটা
সেটা HCl এর ঘনমাত্রা। তো যে কোনো একজনটা বের করতে পারলেই হয়, অঙ্ক শেষ। যদি বলতো সালফিউরিক অ্যাসিড থেকে 2H+ উৎপন্ন হয়, তাই না, প্লাস সালফেট 2-, তাহলে তোমার কিন্তু তখন মাইনাস লগারিদম 2H+ এর ঘনমাত্রা ইউজ করা লাগতো, তাই না? তো ওখান থেকে 2H থেকে তোমার শুধু ধরে নিলাম এটাকে 2S আর কি, তখন 2S ধরে নিতে, কারণ S থেকে ধরে নিচ্ছি 2S পরিমাণ তৈরি হচ্ছে। তো 2S এর ঘনমাত্রা বের করলে সেটা হবে H+ এর ঘনমাত্রাটা বের হবে, যে 2S এরটা। আর যখন 2S এর ঘনমাত্রা X বের হয়েছে, কথার কথা ধর X মোলার, তাহলে S এর ঘনমাত্রা কত হবে? 2S/X না, সরি, X/2S, X/2, তাই না? S এর ঘনমাত্রা তখন S সমান কত হবে? S সমান হবে X/2 না, X/2। S হচ্ছে যে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। জিনিসটা বুঝাইতে পারছি কিনা বল? কতটুক H+ কোন অ্যাসিড থেকে কতটুক H+ তৈরি হচ্ছে এটা আগে বের করতে হবে। হ্যাঁ, কারণ আমরা তো pH বের করি H+ এর ঘনমাত্রা দিয়ে। তোমাকে তো বলতে পারে যে যে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত সেটা বের করো। তো তুমি তো pH দেওয়া আছে, তোমাকে বলবে যে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত। তো pH যেটা দেওয়া আছে, pH সমান হচ্ছে মাইনাস লগারিদম H+ এর ঘনমাত্রা। তো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তো H+ টা 2S আকারে থাকে, তাই না? তাহলে 2S যেটা বের হবে, 2S এর মান যেটা বের হবে সেটা হচ্ছে যে H+ এর ঘনমাত্রা, সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আর S যেটা বের হবে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। বুঝাতে পারছি কিনা? ওকে, তারপর কি বলতেছে? তারপর বলতেছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা তো মৃদু ক্ষার, তাই না? অ্যামোনিয়াম প্লাস আর OH মাইনাস, তাহলে মৃদু ক্ষার যেহেতু আছে তার মানে কেবির কথা বলা থাকবে। এই যে কেবির মান কত দেখছস? তার মানে কি, তোমার এটা মুখস্থ রাখা লাগবে না যে তীব্র অ্যাসিড কোনটা, তীব্র ক্ষার কোনটা। তুমি কেবির দেখবে, তার মানে বুঝবে এখানে যে বিক্রিয়াটা দেওয়া আছে এটা অবশ্যই মৃদু। হুম, কিন্তু তাও মুখস্থ করা উচিত, এই চ্যাপ্টারের জন্য না, পরিমাণের জন্য। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়াম প্লাস আর OH মাইনাস তৈরি হয়। বিক্রিয়াটির শুরুতে ওরা বলে দিচ্ছে, বিক্রিয়াটির শুরুতে 25 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে। এখান থেকে কেবলমাত্র 5 মোল আয়নিত হয়, তার মানে সাম্যাবস্থায় 5 মোল খরচ হয়েছে, তাই না? তারপর বলছে তাহলে সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন মাত্রা কত, আর ঘনমাত্রা যদি এত হলে কেবি এর মান কত? এগুলো কোনো প্রশ্ন? এগুলো কোনো প্রশ্ন? তার মানে কি, যেহেতু মৃদু তার মানে আগে অজওয়াল্ডের লঘু, হ্যাঁ, চার সূত্র, অজওয়াল্ডের লঘুকরণ সূত্র ইউজ করা লাগবে। আর সূত্র বসাবার আগে তো আমাদের স্ট্রাকচারটা দাঁড় করাতে হবে, তাই না? কি কি করতেছে? তার আমি গেটটা খুলে দিয়ে আসি। তাহলে এই অঙ্কটা কি বলতেছে, আগে আমাদের স্ট্রাকচার দাঁড় করাতে হবে, তাই না? তোরাই বলে দিছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো অ্যামোনিয়াম প্লাস আর OH মাইনাসে বিয়োজিত হয়, এই যে দেখা যাচ্ছে, ওরাই বলে দিছে। হ্যাঁ, ওরা না বলে দিলে আমরা পারতাম, তাই না? তো শুরুতে ওরা বলে দিছে এটা 25 মোল ছিল, তো শুরুতে ওরা 0 ছিল, স্বাভাবিক। হ্যাঁ, আর সাম্যাবস্থায় কত হবে? ওরা বলে দিছে 5 মোল আয়নিত হয়, তার মানে কি 25 থেকে 5 মোল খরচ হচ্ছে। তো 1 মোল সোডিয়াম, 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে 1 মোল অ্যামোনিয়াম প্লাস আর 1 মোল OH মাইনাস তৈরি হয়। তাহলে 5 মোল যেটা খরচ হচ্ছে, তার মানে 5 মোল থেকে 5 মোল আর 5 মোল তৈরি হবে। তাহলে এটা আছে সাম্যাবস্থায় কত? 20 মোল এখন, তাই না? তাহলে স্ট্রাকচারটা দাঁড় করাই বলছে। এখন আমাদেরকে কি বলছে? বিয়োজন মাত্রা বের করতে বলছে। তো বিয়োজন মাত্রার সূত্র কি? আলফা সমান √/kb/c, তাই না? তো এখানে যেহেতু কেবির মান দেওয়া নাই, হ্যাঁ, তাহলে আমরা কেবি দিয়ে ম্যাথটা করতে পারবো না, তাই না? তাহলে আমাদের ওই বেসিক যেটা শিখে আসছি এতদিন কেপি কেসির ক্ষেত্রে, বিয়োজন মাত্রা সমান আমরা কি জানি? বিয়োজিত মূল সংখ্যা ডিভাইড বাই আদি মূল সংখ্যা, তাই না? তো বিয়োজিত হয়েছে কত? 5 মোল বিয়োজিত হয়েছে না? 5 মোল বিয়োজিত হয়েছে। আদি ছিল কত? 25 না? 25। তাহলে 0.2 আসছে। যেহেতু বিয়োজন মাত্রায় বের করতে বলছে, শুধু বিয়োজন মাত্রা বের করতে বলছে, তাহলে এটাকে পার্সেন্টেজে বের করে তারপর আনসারটা লিখে দিতে হবে। মানে আনসার হচ্ছে পার্সেন্টেজে হবে। আর যদি বিয়োজন মাত্রা দিয়ে আমাদের ফার্দার ম্যাথ করা লাগে, তখন কিন্তু আবার পার্সেন্টেজের মানটা বসাইছ না, নরমাল মানটা বসাইতে হবে। হুম, তাহলে আলফার মান বেড়ে গেছে। এখন আলফার মান বেড়ে গেলে কেবির মান বের করা কোনো ব্যাপার, কেবি সমান আলফা স্কয়ার সি না? তো এখন আলফার মান কিন্তু 20% বসাইছি না আবার, এখন কিন্তু আলফার মান বসাবে 0.2, মানে কারণ এটা দিয়ে ম্যাথ করতেছি যে, হ্যাঁ, 0.2 হোল স্কয়ার ইন্টু আর আদি
আদি ঘনমাত্রা না, সি মানে কি আদি ঘনমাত্রা, তাই না? ওরাই বলে দিছে ঘনমাত্রা এত, এই যে ওরাই বলে দিছে আদি ঘনমাত্রা এত 0.01, তাহলে 0.101 শেষ, ম্যাথ শেষ। এগুলো কিন্তু খুব ইজি অঙ্ক। খুব ইজি অঙ্ক, সবগুলা ইজি অঙ্ক। তারপর কি বলতেছে, 20 ml এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 10 ml এত মোলার HCl এর মিশ্রণের পিএইচ কত, এইটা আমার বের করা লাগবে। দুইটাই তীব্র, দুইটাই তীব্র। তো দুইটাই তীব্র হলে আমাদের কোনো অজওয়াল্ডের লঘুকরণ সূত্র আসতেছে না, আমাদের আগে মিশ্রণের প্রকৃতি বের করতে হবে। মিশ্রণের প্রকৃতি বের করে কোনটা অবশিষ্ট আছে এটা দেখলেই মিশ্রণের প্রকৃতি কি সেটা বেড়ে যাচ্ছে, আর যেটা অবশিষ্ট আছে ওই মানটাকে ইউজ করে মানে পিএইচ বের করতে হবে। তবে বুঝতে পারছি, এই যে মিশ্রণে অবশিষ্ট আছে, এবার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে। হ্যাঁ, তার মানে কি, হ্যাঁ স্বাভাবিক, HCl এটা তো সালফিউরিক অ্যাসিড না, HCl এর ইউজ করা হয়েছে। তো HCl এর ক্ষেত্রে কি দেখা যায়, 1 মোল HCl 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তার মানে কি দুইজন সমান সমান। তো দুইজন সমান সমান হওয়ার পর দেখা গেছে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে। হ্যাঁ, এদের ক্লুটাকে কিন্তু মোলে কনভার্ট করতে হবে, এটা তো জানোস, কারণ যেহেতু মিশ্রণের প্রকৃতি কি রকম হবে এই টাইপের প্রশ্ন করছে, তার মানে কি আগে মোলে কনভার্ট করতে হবে। তো আয়তনও দেওয়া আছে, ঘনমাত্রাও দেওয়া আছে, n = s * b, ভিটাকে শুধু লিটারে নিতে হবে আর কি, লিটার নিয়ে বের হয়ে যাবে। তাহলে 1 মোল জেনারেল বিক্রিয়া থেকে দেখা যায় 1 মোল HCl 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে অমুক মোল কত মোলের সাথে বিক্রিয়া করে, যেটা হচ্ছে যে আমরা বের করছি আর কি। তাহলে অবশিষ্ট থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এটা অবশিষ্ট থাকার কারণে এটাকে নিয়ে আমরা কি বের করে ফেলবো, ঘনমাত্রা বের করে ফেলবো। সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণের পর সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা করব, ঠিক আছে? কেন আমাদেরকে পিএইচ বের করতে হবে, পিএইচ বের করার আগে যেহেতু অবশিষ্ট আছে ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে আমাদেরকে আগে পিওএইচ বের করতে হবে না? তো পিওএইচ বের করার জন্য আমাদেরকে ওএইচ এর ঘনমাত্রাটা লাগবে, তো সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যা ওইটাই ওএইচ এর ঘনমাত্রা হবে। কারণ কেন, সোডিয়াম হাইড্রোক্সাইড ভেঙে, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ভাঙে তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে 1 মোল OH - তৈরি হয়, তাই না? আর 1 মোল সোডিয়াম প্লাস তৈরি হয়, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যেটা হবে ওইটাই OH - এর ঘনমাত্রা হবে। তাহলে মিশ্রণের পর সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করে ফেলতে পারবে না, কারণ মিশ্রণে অবশিষ্ট আছে এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে। তো এত মোলকে আমরা মিশ্রণের আয়তন দিয়ে ভাগ করতে হবে। মিশ্রণের আয়তন মানে কি, 20 ml আর 10 ml যে মিশ্রণ হয়েছে তার মানে এখন হয়ে গেছে কত, 30 ml না? তো 30 কে আমরা লিটারে কনভার্ট করে আমরা হচ্ছে ঘনমাত্রাটা বের করে ফেলছি। তো ঘনমাত্রা বের করে এবার হচ্ছে আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যা ঘনমাত্রা তা OH - এর ঘনমাত্রা তা, তাই এখান থেকে পিওএইচ বের করে ফেলো, মাইনাস লগারিদম OH - এর ঘনমাত্রা, পিওএইচ বের করে ফেলার পর এরপর হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ বের করো, মানে এখান থেকে পিএইচ এর মানটা বের করো। ইজি না একদম? ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি মোট কথা যদি আমাদেরকে ক্ষার ক্ষার নিয়ে কথা বলা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই আগে পিওএইচ বের করতে হয় ক্ষারের জন্য, কারণ ক্ষারের ক্ষেত্রে তার পিএইচ সরাসরি বের করতে পারবি না, ঠিক না? কারণ ক্ষার থেকে কি H+ তৈরি হয় নাকি? অবশ্যই না। তো ওখান থেকে OH পিওএইচ বের করতে হবে, পিওএইচ বের করার পর এবার হচ্ছে আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ সমান 14, তাহলে পিএইচ সমান 14 মাইনাস পিওএইচ। তারপর এটা কি অঙ্ক, আচ্ছা এটা হচ্ছে মনে হয় বুয়েটে আসছে। হ্যাঁ, এটা একটু সুন্দর অঙ্ক, সুন্দর অঙ্ক হওয়ার পর আমি দেখি যে আর এই অঙ্ক কটুক আছে আর। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পড়া শুরু হবে। হুম, প্রচুর গরম পড়তেছে কিন্তু, আমি ঘেমে নেমে একটা অবস্থা হয়েছে। ওকে, তার মধ্যে আজকে একটু ভারী খাবার টাবার খেয়েছি, তো তেলের খাবার কি হচ্ছে, দাঁড়া। তাহলে ম্যাথ কি বলতেছে, 1000 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব মানে কি মিলিলিটার, তাই না? তা তাহলে 1000 সেন্টিমিটার কিউব যে কথা 1000 মিলিলিটার সেই কথা, তাই না? আর 1000 মিলিলিটার যে কথা 1 লিটার সেম কথা না? বুঝছস তো? তার মানে অ্যাকচুয়ালি এটা 1 লিটার আছে, তাই তো? এটা হচ্ছে কথা, এটা 1 লিটার। এখন বলতেছে 1 লিটার একটি দ্রবণে এত গ্রাম HCOH, এই যে এটা তো দেখলে বোঝা যায় এটা মৃদু মৃদু অ্যাসিড। হ্যাঁ, তার মধ্যে আবার এই যে কে আর কেবি কেবি দেওয়া আছে, সরি দুইটাই কে দিছে,
তাহলে কে যেহেতু দিছে তার মানে এটা মৃদু অ্যাসিড, তার মানে এত গ্রাম HCOH আছে, 6 গ্রাম CH3COH আছে। হ্যাঁ, তার মানে 4.6 গ্রাম মিথানোয়িক অ্যাসিড, 6 গ্রাম ইথানোয়িক অ্যাসিড। সম আয়ন প্রভাব উপেক্ষা করে দ্রবণটির পিএইচ গণনা করো, যেখানে দুইটারই কে এর মান দেওয়া আছে, তাই না? এখন আমার কথা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে সম আয়ন প্রভাব উপেক্ষা করতে কেন বলা হয়েছে, আর সম আয়ন প্রভাবটা কি। হ্যাঁ, আমাদের একটা কথা মনে রাখবে, সম আয়ন নিয়ে অঙ্ক শুধু আসবে গুণগত রসায়নে, এছাড়া সম আয়ন নিয়ে কোনো ম্যাথ আমাদের কোনো চ্যাপ্টার আসবে না। এটা হচ্ছে প্রথম মাথায় ঢুকে ফেলতে হবে। সেকেন্ড কথা হচ্ছে সম আয়ন উপেক্ষা করা মানে কি, এখানে 6 গ্রাম ইথানোয়িক অ্যাসিড আছে আর 4.6 গ্রাম মিথানোয়িক অ্যাসিড আছে, তাই না? অ্যাসিড বেশি আছে কোনটা, ইথানোয়িক অ্যাসিডটা না? তো ইথানোয়িক অ্যাসিড আর মিথানোয়িক অ্যাসিড যদি একই পাত্রে থাকে, আমরা কি জানি কোন একটা দ্রবণের মধ্যে কোন একটা যৌগ আয়ন আকারে থাকে, তাই না? তার মানে এগুলো আয়ন আকারে বিভক্ত হয়ে যাবে না? HCOH থেকে একটা H+ উৎপন্ন হবে, CH3COH থেকে একটা H+ উৎপন্ন হবে, তাই না? এখন পাত্রের মধ্যে O আছে, O আছে, তার মানে ওর থেকেও H+ উৎপন্ন হবে, ওর থেকেও H+ উৎপন্ন হবে, তাই না? সমআয়ন প্রভাব বলতেছে যে যেহেতু ও বেশি আছে, ইথানোয়িক অ্যাসিড যেহেতু বেশি আছে, ওর H+ উৎপন্ন হওয়ার পর ও আর বিয়োজিত হইতে পারে না, ওর থেকে আর H+ আসতে পারে না। কারণ কেন, সম জিনিস, একই জাতীয় জিনিস একে অপরকে বিকর্ষণ করে, তাই না? ওর H+, ও যেহেতু বেশি আছে, ওর H+ কে বাধা প্রদান করে, H+ আসতে দেয় না, ওর থেকে H+ আসতে দেয় না। এটা হচ্ছে সম আয়ন প্রভাব, মানে একই আয়ন একে অপরকে কি বিকর্ষণ করতেছে, সম আয়ন। হ্যাঁ, তো এই জিনিসটা ঘটলে ম্যাথটা কঠিন হয়ে যাচ্ছে না? তো সেই জন্য আমাদেরকে বলছে সমায়ন প্রভাবটা উপেক্ষা করো, দরকার নেই। তার মানে কি, ওর থেকেও H+ আসবে, ওর থেকেও H+ আসবে, কথা শেষ। এখন আমাদেরকে বলছে দ্রবণটির পিএইচ গণনা করো। এই দ্রবণটার মধ্যে কিন্তু ও আছে, ও আছে, তাই না? পিএইচ গণনা করতে হয় কিভাবে, মাইনাস লগারিদম H+ আয়নের ঘনমাত্রা দিয়ে না, H+ আয়নের ঘনমাত্রা দিয়ে না। তো এখানে H+ আয়ন কিন্তু ওর থেকেও আসতেছে, ওর থেকেও আসতেছে। তার মানে আমাদের টার্গেটটা কি, তোমাকে আগে আমি মেইন টার্গেটটা কি এটা বলে দিচ্ছি, মানে আমাদের প্লট স্টোরি কি, মুভিটার প্লট স্টোরি কি এটা বলে দিচ্ছি, তারপর হচ্ছে কাহিনী বাহিনী করবো। আমাদের প্লট কাহিনী হচ্ছে যে ওর থেকে কি পরিমাণ H+ আসতেছে আর ওর থেকে কি পরিমাণ H+ আসতেছে, দুইটা বের করে দুইটা যোগ করে ফেলা, ঠিক না? কারণ দ্রবণের ভিতর তো H+ আকারে থাকবে, এই কোন H+ কার থেকে আসছে এটা তো আমরা দেখতে পারবো না, পারবো? তো তো দ্রবণের মধ্যে টোটাল যে H+ থাকবে, ওই টোটাল H+ এর ঘনমাত্রা দিয়ে তো মাইনাস লগারিদম H+ এর ঘনমাত্রা, ওইটা ইউজ করবো, শেষ অঙ্ক। পিএইচ বের করতে বলছে আমাদের, তো দ্রবণের ঘনমাত্রা বের করতে বলছে আমাদের, কি বলছে ওর ঘনমাত্রা, ওর পিএইচ বের করো বা ওর পিএইচ বের করো না। তার মানে টোটাল দ্রবণের, তো টোটাল দ্রবণের তো H+ ওর থেকে আসতেছে, ওর থেকে আসতেছে, টোটাল যে H+ এর ঘনমাত্রাটা হচ্ছে ওইটা দিয়ে পিএইচ বের করবো, শেষ। এটা হচ্ছে আমাদের প্লট প্লট স্টোরি। এখন হচ্ছে কিভাবে আগাবো। তো আমাদের মেইন কাহিনী কি, আমরা বুঝে গেছি ওর থেকে কি পরিমাণ H+ আসতেছে আর ওর থেকে কি পরিমাণ H+ আসতেছে, সেটা বের করতে পারলে হচ্ছে। এবং আমরা এটাও জানি গেছি যে ওর থেকে কি পরিমাণ, কত মোল H+ আসতেছে আর ওর থেকে কত মোল H+ আসছে সেটা বের করে ফেললেই হচ্ছে। হ্যাঁ, কত মোল, কারণ কেন, আয়তন তো ওরাই দিয়ে দিছে 1 লিটার, তাহলে কত মোল আসতেছে সেটা বের করতে পারলে আমরা S=N/V দিয়ে বের করে ফেলতে পারি টোটাল, মানে ঘনমাত্রাটা। তাহলে দেখি কি হয়। এই যে যেহেতু কে অফ ইথানিক অ্যাসিড আবার কে অফ মিথানিক অ্যাসিডের মান দেওয়া আছে, তাহলে আলফার মান বের করা কোনো ব্যাপার না, তাই না? ওকে, ওকে, তাহলে কোথায় গেল, যেহেতু এটা মৃদু মৃদু অ্যাসিড, তার মানে আমাদের শেষ ঘনমাত্রাটা আলফা সি হবে, আলফা সি হবে না? তো আলফা সি বের করার আগে আমাদেরকে আগে আদি ঘনমাত্রাটা বের করা লাগবে, তাই না? তুমি বলো তো কোনো ব্যাপার এটা আদি ঘনমাত্রা বের করা, কোনো ব্যাপার? এটা 1 লিটার না? ও ডাব্লিউর মান দেওয়া আছে না?
তো ওর ডাব্লিউর মান দেওয়া থাকলে ডাব্লিউ বাই এম ও বের করা যাবে না? ঠিক সেম ভাবে ওরও ডাব্লিউর মান দেওয়া আছে, ওরও ডাব্লিউ বাই এম বের করা যাবে না? তো ডাব্লিউ বাই এম মানে কি এন না? এন, তাহলে ওরও এন বেড়ে গেছে, ওরও এন বেড়ে গেছে। আর 1 লিটারে যে পরিমাণ এন থাকে সেটাই তো তার ঘনমাত্রা। তার মানে ওরও ডাব্লিউ বাই এম বের করে ফেলবা শুরুতে, ওরও ডাব্লিউ বাই এন বের করে ফেলবা, তাহলে ওরও এন বেড়ে গেছে, এন বেড়ে গেছে, তার মানে এটাই তাদের আদি ঘনমাত্রা সি। ওরটা ধরলাম C1, ওরটাকে ধরলাম C2। তাহলে সি এর মান যেহেতু পেয়ে গেছে, কে এর মানও দেওয়া আছে, দুজনেরই আলফার মান বের করতে পারবা না? তো দুজনেরই আলফার মান বের হয়ে গেলে এবার দুজনেরই শেষ ঘনমাত্রার মান বের করতে পারবা না? C1 প্রাইম আলফা সি, আলফা C1, আর C2 প্রাইম হবে আলফা C2। তাহলে দুজনেরই শেষ ঘনমাত্রা বের করে ফেলছো, তাই না? তো দুজনেরই শেষ ঘনমাত্রা বের করে ফেলার পর এবার দুজনের ঘনমাত্রা যোগ করে দাও C1 প্রাইম প্লাস C2 প্রাইম, ঠিক না? কারণ আমাদের তো টোটাল দ্রবণের ঘনমাত্রা থাকবে যে H প্লাসের, তাহলে চলে আসছে টোটাল ঘনমাত্রাটা চলে আসে। এবার মাইনাস লগারিদমে টোটাল ঘনমাত্রাটা শেষ। বুঝাতে পারছি? এই যে প্রথমে সিএসসি শিরোবলস থেকে কত পরিমাণ H প্লাস ঘনমাত্রা পাচ্ছি, শেষ ঘনমাত্রাটা সেটা বের করেছি। তারপর SC+S থেকে মানে মিথেনিক অ্যাসিড থেকে কি পরিমাণ ঘনমাত্রা H প্লাস পাচ্ছি সেটা বের করছি। তারপর টোটাল H প্লাস পাচ্ছি, এটা দুইজনের যোগফল, তাও মাইনাস লগারিদম এটা। কারণ তো আমার ভিতর তো দুইজনই আছে, একজনটা হিসেব করলে হবে না। অঙ্কটা বুঝে গেছে? ওকে, আজকে কিন্তু অনেক কিছু পড়া হয়েছে, কিন্তু এবার হচ্ছে মেইন পড়া। মাস্ট 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 প্রশ্ন আসবে এখান থেকে, মাস্ট। সেটা হচ্ছে কি বাফার দ্রবণ। বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা অনেকে স্কিপ করে, মানে বাফার দ্রবণ অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, এটা স্কিপ করা যাবে না, কখনোই স্কিপ করা যাবে না। এটা আসে পরীক্ষায় যে বাফার দ্রবণ কিভাবে কাজ করে এটা ব্যাখ্যা করো। মেকানিজমটা অনেকে অনেকে স্কিপ করে। তারপর হচ্ছে আমাদের রক্তের বাফার কিভাবে কাজ করে। হুম তো কথা হচ্ছে আমি একটা একটা দেখাই দিব, বাকিগুলো তুমি টেস্ট পেপার হালকা করে পড়লে বুঝতে পারবে। তো সবগুলো সেম নিয়ম, বাফার দ্রবণই সেম ভাবে কাজ করে, সব বাফার দ্রবণ সেম ভাবেই কাজ করে। হ্যাঁ, তো একটা দুইটা দেখাই দিলে বাকিগুলো তুই নিজে একটু টেস্ট পেপার পড়তে হবে আর কি, স্বাভাবিক। কারণ সবগুলো আমি যদি দেখাতে যাই তাহলে অনেক ইয়ে যাবে। হ্যাঁ, তবে একটা কথা বুঝবি, আমি যেগুলো দেখাই দিব এখন ওগুলো দিয়ে মোটামুটি সবগুলো তুই করতে পারবি। জাস্ট তাও একটু চোখ বুলানো আর কি, তাও একটু কি চোখ বুলানো। তো বাফার দ্রবণ বোঝার আগে বাফার দ্রবণ নিয়ে কি কি ম্যাথ আসে এগুলো আমাদের বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে বাফার দ্রবণ নিয়ে কোয়েশ্চেন আসে যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। হ্যাঁ, যেটা আমি আজকে পড়াই ফেলবো। তারপর হচ্ছে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করা। বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার সূত্র কিন্তু আলাদা, ওই সূত্র আমরা এখনো পড়িনি। হ্যাঁ, ওগুলা কালকে পড়বো। এই দুইটা ম্যাথ আসে, মানে এই দুইটা কোয়েশ্চেন আসে বাফার দ্রবণ থেকে। আর তো বাফার দ্রবণ থেকে অবশ্যই 3 বা 4 প্রশ্ন থাকবে। হুম বাফার দ্রবণ পড়ার আগে আমাদেরকে কি পড়া লাগবে? আমাদেরকে অনুবন্ধী ক্ষার আর অনুবন্ধী অম্ল পড়া লাগবে। তো অনুবন্ধী ক্ষার আর অনুবন্ধী অম্ল কি সেটা আমরা পরিবেশ রসায়নে খুব ভালো করে পড়ে আসছি, কিন্তু আমি জানি তুই ভুলে ভুলে গেছিস। হ্যাঁ, তো ওখানে আমরা তো ডিটেলসে পড়বো না, আমরা শর্টকাটে পড়বো এখন। কারণ এখানে আমাদের মেইন পড়া অনুবন্ধী ক্ষার আর অনুবন্ধী অম্ল না, আমাদের মেইন পড়া বাফার দ্রবণ। বাফার দ্রবণ বোঝার জন্য হচ্ছে অনুবন্ধী অম্ল আর ক্ষার একটু বোঝা লাগবে। হুম একদম শর্টকাট কথা, HCl কি একটা অ্যাসিড না? তো HCl এ বিয়োজিত হয়ে H প্লাস আর Cl মাইনাস থাকে না? মোট কথা অ্যাসিড থেকে যখন একটা H সরে যাবে, অ্যাসিড থেকে যখন একটা H সরে যাবে বা হাইড্রোজেনটা সরে যাবে, হাইড্রোজেন আয়নটা সরে যাবে, বাকি টুক অংশ যেটা থাকে সেটা হচ্ছে অনুবন্ধী ক্ষার। আর ক্ষার থেকে যখন OH সরে যাবে তখন বাকি যে অংশটা ওটা হচ্ছে অনুবন্ধী অম্ল। তার মানে ক্ষার থেকে পাওয়া যায় অনুবন্ধী অম্ল, আর অ্যাসিড থেকে পাওয়া যায় অনুবন্ধী ক্ষার। তাহলে অনুবন্ধী ক্ষার কি? একটি অ্যাসিড থেকে শুধুমাত্র একটি H প্লাস আয়ন অপসারিত হয়ে যা পাওয়া যায় তা অনুবন্ধী ক্ষার। আর অনুবন্ধী অম্ল পাওয়া যায় কার থেকে? ক্ষার থেকে। তার মানে একটি বেস থেকে শুধুমাত্র একটি OH মাইনাস সরে গেলে যা পাওয়া যায় তা অনুবন্ধী অম্ল। শর্টকাটে বুঝাতে পারছি কিনা বল? ওকে, এবার হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণ জিনিসটা কি? বাফার দ্রবণ হচ্ছে যে এটা এমন একটা দ্রবণ
তুই যদি ওর মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিড মিশাস, হ্যাঁ, কিংবা সামান্য পরিমাণ ক্ষারও মিশাস, ওই দ্রবণে পিএইচ চেঞ্জ হবে না। কেন? অ্যাসিড মিশালে পিএইচটা কমে যাওয়ার কথা না, আর ক্ষার মিশালে পিএইচটা বেড়ে যাওয়ার কথা না। কিন্তু এটা এমন একটা দ্রবণ যেখানে তুমি যদি অ্যাসিড মিশাও বা ক্ষার মিশাও, ওই দ্রবণে পিএইচ কোনো চেঞ্জ হবে না। পিএইচ যেমন আছে তাই, যেমন আগে ছিল তাই থাকবে। হ্যাঁ, তবে মোস্ট ইম্পর্টেন্ট কথা পোলাপাইন যেখানে ভুল করে, সংজ্ঞার মধ্যে সামান্য কথাটা বলা আছে, দেখ তো আছে না? সামান্য কথাটা বলা আছে, মানে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার মিশালে পিএইচ চেঞ্জ হবে না। কিন্তু তুমি যদি বেশি পরিমাণে অ্যাসিড বা ক্ষার মিশাতে তাহলে অবশ্যই চেঞ্জ হবে। তাহলে যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যুক্ত করা হলে দ্রবণের পিএইচ মানে কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় বাফার দ্রবণ। আর বাফার দ্রবণে বেশি পরিমাণে অ্যাসিড বা বেস যুক্ত করা হলে তখন কিন্তু দ্রবণের পিএইচ পরিবর্তন হবে। বুঝাতে পারছি? আর বাফার দ্রবণ দুই প্রকার, একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। তো অম্লীয় বাফার দ্রবণ নামটা শুনে তোমার মস্তিষ্ক তোমাকে বলতেছে এখানে নিশ্চয়ই অ্যাসিড আছে। আর না না, অ্যাসিডই আছে। হ্যাঁ, ওটা তো অনুবন্ধী বলছি। হ্যাঁ, আর অনুবন্ধের টপিকটা এখানে ইউজ হবে, সেজন্য আগে ভাগে পড়ায় রাখছি। তো আরেকটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। হ্যাঁ, তার মানে এখানে ক্ষার থাকে। তার মানে এটা এমন একটা অম্লীয় বাফার দ্রবণটা কি, এটা এমন একটা বাফার দ্রবণ যেটা হচ্ছে অ্যাসিডিক, যেটা হচ্ছে কি অ্যাসিডিক। ধর পিএইচ 5 মানে অ্যাসিড না, 7 এ কম। বুঝছ নাই? তো তার মানে এটাকে অম্লীয় বাফার দ্রবণ কেন বলতেছে? ওর পিএইচ 5 যেমন আছে, ও 5ই থাকবে। ওর মধ্যে তুই সামান্য পরিমাণ অ্যাসিড মিশা আর ক্ষার মিশা, ওর 5ই থাকবে। আর এটাকে ক্ষারীয় বাফার কেন বলতেছে? ধর ওর পিএইচ 7.5, এটা এক ধরনের ক্ষার না, 7 এর বেশি। তো এটাকে ক্ষারীয় বাফার দ্রবণ কেন বলতেছে? ওর মধ্যে তুই অ্যাসিড মিশা আর ক্ষার মিশা সামান্য পরিমাণ, ওর পিএইচ 7.5ই থাকবে। বুঝতে পারছি? অম্লীয় বাফার দ্রবণ কিভাবে তৈরি? মৃদু অ্যাসিড আর লবণ দিয়ে তৈরি। ক্ষারীয় বাফার কিভাবে তৈরি? মৃদু ক্ষার আর লবণ দিয়ে তৈরি। এখানে লবণটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কোন ধরনের লবণ দিয়ে তৈরি। ঠিক আছে? অম্লীয় বাফার দ্রবণ হচ্ছে যে মৃদু অ্যাসিড আর লবণ দিয়ে তৈরি। কোন লবণ থাকবে? এ লবণে মৃদু অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকের অংশ যুক্ত থাকতে হবে। তার মানে এটা যে অ্যাসিড, এটা প্রতিটা অ্যাসিড থেকে একটা অনুবন্ধী ক্ষার পাবো না? একটা মৃদু অ্যাসিডের কথা বলি, CH3COOH, CH3COOH, এটা একটা মৃদু অ্যাসিড। তাহলে এই অ্যাসিডটার অনুবন্ধী ক্ষার কি হবে? H প্লাসটা চলে যাবে, তাই না? CH3COO-, ভেরি গুড। হ্যাঁ, তার মানে আমি যদি সুন্দর করে বলি এক্সাম্পলটা, একটা এক্সাম্পল দিলে বাকিটা বুঝবি। CH3COOH, এটা বিয়োজিত হয়ে H প্লাস আর কি আগে CH3COO- না? তার মানে মৃদু অ্যাসিড হচ্ছে যে CH3COOH, আর ওর সাথে একটা লবণ থাকতে হবে। লবণটা হচ্ছে অবশ্যই এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার দ্বারা যুক্ত। হ্যাঁ, তাহলে এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হচ্ছে এটা, কিন্তু এটা তো লবণ না। তো লবণ হওয়ার জন্য এটার সাথে ধর সোডিয়াম যুক্ত হয়ে গেছে, শেষ, এটাই তো লবণ হয়ে গেছে। তার মানে CH3COOH এটা মৃদু অ্যাসিড, তার এমন একটা লবণ যে ওর অনুবন্ধী ক্ষারের সাথে যুক্ত, তাই না? তাহলে CH3COONA, এই যে এই দুইটা মিলে যেমন একটা কি অম্লীয় বাফার দ্রবণ তৈরি হয়ে গেছে। বুঝতে পারছি জিনিসটা? ঠিক সেম ভাবে ক্ষারের ক্ষেত্রে কি হবে? মৃদু ক্ষার প্লাস লবণ, আর যে লবণটা ওই ক্ষারের অনুবন্ধী অম্লের সাথে যুক্ত। ক্ষারের ক্ষেত্রে অনুবন্ধী অম্ল হবে না, কারণ ক্ষার থেকে তো অনুবন্ধী অম্ল পাওয়া যায়, ঠিক না? এই লবণে মৃদু ক্ষারের অনুবন্ধী অম্লের অংশ যুক্ত থাকতে হবে। বুঝতে পারছি কিনা বলতো একটু? এই যে এক্সাম্পল, যেমন ধর এই যে এক্সাম্পল, কতগুলো এক্সাম্পল দিছি। হ্যাঁ, দেখ, তাহলে ফুল ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ফুল দেখি বলতো, CH3COOH আর CH3COONA, এটা কি বাফার দ্রবণ হওয়া সম্ভব? অম্লীয় বাফার দ্রবণ হওয়া সম্ভব? সম্ভব, তাই না? কিন্তু বলতো CH3COOH আর HCOONA, এটা কি বাফার দ্রবণ হওয়া সম্ভব? কেন না?
কারণ এখানে যে লবণটা তৈরি হয়েছে এই লবণের অনুবন্ধী ক্ষারটা ওর থেকে তৈরি হয়নি। এটা কি এটাকে ওর অনুবন্ধী ক্ষার নাকি? ওর অনুবন্ধী ক্ষার তো আমরা যতটুকু জানি এটা এরকম CH3 C+O মাইনাস, এটা হচ্ছে ওর অনুবন্ধী ক্ষার। C+O মাইনাস এটা কি ওর অনুবন্ধী ক্ষার নাকি? এবার জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে? এবার তোমার একটা প্রশ্ন করি তাইলে। হ্যাঁ, দেখি বলতো এটা বাফার দ্রবণ হওয়ার প্রস্তুত সম্ভব কিনা? HCOOH প্লাস HCOON মাইনাস, সরি HCOONA, এদের এদের দুজনকে দিয়ে বাফার দ্রবণ হওয়া সম্ভব? ওকে, ভেরি গুড। তারপর হচ্ছে যে এই দুজনকে নিয়ে হবে কিনা বলতো? H2PO4 মাইনাস, কেন ওর, কারণ আমরা অনুবন্ধী ক্ষার বলতে কি বুঝি, আর ওর থেকে একটা এস সরবে, যে একটা এস সরলেই হচ্ছে, একটা এস সরলে তার মানে আরেকটা এস বাকি আছে না? তাহলে বাকিটুকু অংশ হচ্ছে কি ওর অনুবন্ধী ক্ষার, এটাই তার অনুবন্ধী ক্ষার। একটা এস প্লাস সরে গেলে বাকিটুকু যেটা থাকে, তার মানে ওর অনুবন্ধী ক্ষার নিয়ে লবণটা তৈরি হচ্ছে। ও যে অ্যাসিড, ওর অনুবন্ধী ক্ষার নিয়ে লবণটা তৈরি হচ্ছে, তাহলে এটা বাফার দ্রবণ হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ফুল বাফার দ্রবণ নিয়ে কোনো কোয়েশ্চেন নেই না? তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দেখি বলতে এটা ক্ষারীয় বাফার হবে কিনা? অবশ্যই এটা ক্ষারীয় বাফার হবে। কেন হবে না? কারণ ও ও মৃদুকার, ঠিক আছে, ও মৃদুকার ঠিক আছে, কিন্তু এই লবণটা যেটা, এটা ওর মৃদু, এটা ওর অনুবন্ধী অম্ল নিয়ে তৈরি হয়নি। জিনিসটা আশা করি, তার মানে বাফার দ্রবণ কিভাবে রান্না করতে হয়, বানাইতে হয়, আশা করি ক্লিয়ার। এবার হচ্ছে বাফার দ্রবণ কিভাবে কাজ করে, কেন সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার মিশালে এটা চেঞ্জ হয় না, পিএইচ চেঞ্জ হয় না। এই জিনিসটা অ্যাকচুয়ালি মুখস্থ। হুম, 3টে স্টেপ আমাদের জাস্ট মুখস্থ করে ফেলতে হবে, কিন্তু বুঝে মুখস্থ করতে হবে। কিন্তু কেন এরকম হয়েছে, কিভাবে হয়েছে, এত কিছু জানার দরকার নাই। হ্যাঁ, এটাই কেমিস্ট্রি, এটা হয়, এভাবেই হয় জিনিসটা। তাহলে আমরা প্রথমে অম্লীয় বাফার নিয়ে হিসাব করি, তারপর ক্ষারীয় বাফারে যাব। হ্যাঁ, অম্লীয় বাফার মানে কি? অম্লীয় বাফার মানে হচ্ছে যে, যে বাফার দ্রবণটা একটু অ্যাসিডিক, যেখানে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার মিশালে পিএইচ চেঞ্জ হবে না। হুম, তাহলে অম্লীয় বাফার যেহেতু, তার মানে মৃদু অ্যাসিড, আমাদের অম্লীয় বাফার বানানোর সিস্টেম কি? একটা মৃদু অ্যাসিড নিব, আর ওই অ্যাসিড থেকে যে অনুবন্ধী ক্ষারটা পাওয়া যাচ্ছে, ওই ক্ষারকে নিয়ে হচ্ছে ওই অনুবন্ধী ক্ষারকে নিয়ে একটা গঠিত লবণ, তাই না? একটু আগে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখে আসছি, তার মধ্যে এটাও দেখছি, এটাও একটা অম্লীয় বাফার দ্রবণ, তাই না? যেটা আমি শুরুর দিকে এক্সাম্পল দিছি। হুম, তার মানে এটা একটা অম্লীয় বাফার দ্রবণ। এখন এই যে, তার মানে এটা একটা অম্লীয় বাফার দ্রবণ, যেখানে CH3 COO আছে, CH3 COOH আছে, তাই না? তাহলে এখন এই দ্রবণটার মধ্যে কেন অ্যাসিড মিশাইলে বা ক্ষার মিশাইলে পিএইচটা চেঞ্জ হয় না, এটা আমরা দেখব। তো আমরা কি জানি, কোন দ্রবণে একটা যৌগ আয়ন আকারে থাকে, কখনো ফুল সিস্টেমে থাকে না, তাই না? আয়নে বিভক্ত আকারে থাকে। তাহলে CH3 COOH টাও CH3 COO মাইনাস আর H প্লাস আকারে থাকবে। আর এখানে CH3 COON, এটা CH3 COO মাইনাস প্লাস Na প্লাস আকারে থাকবে। তার মানে এখন তুমি আমাকে বলো, এই দ্রবণটার মধ্যে পিএইচ নির্ণয় করে দিচ্ছে কে? H প্লাসটা না? কারণ আমরা পিএইচ হিসাব করি কাকে দিয়ে? H প্লাস কে দিয়ে না? নতুবা OH মাইনাস কে দিয়ে। OH মাইনাস কে দিয়ে কিভাবে হিসাব করি? OH হিসাব করি, তারপর POH থেকে পিএইচ হিসাবটা করি, তাই না? তার মানে ওভারঅল একটাই কথা বলতে চাচ্ছি আমি তোমাকে, যে একটা দ্রবণের পিএইচ হিসাব করা হয় H প্লাস কে দিয়ে, নতুবা OH মাইনাস কে দিয়ে, তাই না? এখন তার মানে এই দ্রবণটার পিএইচ হিসাব করতেছে H প্লাসটা। তো তার মানে কোনো মতে যদি H প্লাস যে পরিমাণ আছে, আগেও যা আছে, কোন একটা অ্যাসিড বা ক্ষার মিশাবার পরও তা থাকে, তবেই পিএইচটা চেঞ্জ হবে না, তাই না? তার মানে আমাদেরকে H প্লাস কে কনস্ট্যান্ট রাখতে হবে কোনো না কোনো ভাবে। তাহলে আমরা রাখবো না, ওই রাখবে, সেই জন্যই তো ওর নাম বাফার দ্রবণ। আমি কিন্তু একদম স্লোলি বুঝাচ্ছি, ঠিক আছে? তার মানে এখন আমরা কি করব, এবার হচ্ছে অল্প পরিমাণ বা সামান্য পরিমাণ অ্যাসিড যুক্ত করব। কি করব? এখন সামান্য পরিমাণ অ্যাসিড যুক্ত করলে কেন H প্লাসটা চেঞ্জ হচ্ছে না সেটা দেখি। হ্যাঁ, ধরলাম HCl যুক্ত করতেছি। কি যুক্ত করতেছি? তো HCl টা H প্লাস আর Cl মাইনাস আকারে থাকবে না? এখন কথা হচ্ছে, এই যে ধীরে ধীরে H প্লাস তো বেড়ে যাচ্ছে, HCl থেকে H প্লাস আসতেছে,
তো H প্লাস আসতেছে, বাড়তি H প্লাস আসতেছে মানে কি H প্লাসটা বেড়ে যাচ্ছে না, কিন্তু বাড়বে না। কেন বাড়বে না? এই H প্লাসটা এই CH3 C ডাবল মাইনাসের সাথে বিক্রিয়া করে ফেলবে। তার মানে প্রথম স্টেপটা কি H প্লাস আর CH3 C ডাবল মাইনাসের সাথে বিক্রিয়া করে CH3 C ডাবল H তৈরি করে ফেলবে, তাই না? এখন তোর কথা হচ্ছে তার মানে এটার পরিমাণ বেড়ে যাবে না, CH3 C ডাবল H আবার তৈরি হবে না? তো আবার তৈরি হলে তো আবার বিয়োজিত হবে, আবার বিয়োজিত হলে তো আবার H প্লাস তৈরি হবে, তাই না? তাহলে H প্লাসের ঘনমাত্রা বেড়ে যাবার কথা, তাই না? এটা বেড়ে যাবার কথা না, কারণ আলটিমেটলি তো যেটা HCl থেকে H প্লাস আসতেছে ওই H প্লাসটা ওর সাথে যুক্ত হয়ে ওই তৈরি করতেছে, তাই না? তো ও তৈরি করলে ও তো আবার বিয়োজিত হয়ে এক্সট্রা করে আবার H প্লাস উৎপন্ন করবে না? এক্সট্রা করে H প্লাস উৎপন্ন করলে এটা আরো অ্যাসিডিক হয়ে যাবে না, পিএইচটা চেঞ্জ হয়ে যাবে না? কিন্তু এটা হয় না, কেন হয় না? আমি যে ব্যাখ্যাটা দিব এটা চোখ বন্ধ করে এটা মুখস্থ করে ফেলবি, কোনো প্রশ্ন করবি না, কথা হচ্ছে এটা। এটা কি মৃদু অ্যাসিড না CH3 C ডাবল H টা? এমনও মৃদু অ্যাসিড, আমরা যে HCl টা যুক্ত করছিলাম এটা সামান্য পরিমাণ না? তো সামান্য পরিমাণ H প্লাস মিলে সামান্য পরিমাণ CH3 C ডাবল H তৈরি করতেছে না? এমনও মৃদু, মৃদু মানে কি বিয়োজিত হয় কম, তাই না? তার মানে আবার উৎপন্ন হচ্ছে সামান্য, সেই জন্য ও আর বিয়োজিত হয় না, ও যেমন আছে তেমনই থাকে, CH3 C ডাবল H আকারেই থাকে। তার মানে কি এখন আর ভাঙে না, নতুন করে যে CH3 C ডাবল H টা তৈরি হচ্ছে ওই নতুন করে CH3 C ডাবল H টা আর ভাঙে না। তার মানে এখনো H প্লাস আগে যা ছিল তাই রয়ে গেল না, জাস্ট ওর পরিমাণটা একটু বেড়ে গেছে, ঠিক না? ওর পরিমাণটা বেড়ে গেছে, কিন্তু ও যে যতটুক বাড়ছে ওই বাড়তি পরিমাণ কিন্তু আবার ভাঙতেছে না, ওইটা বাড়তি পরিমাণ আকারে রয়ে গেছে। একটু বুঝাতে পারছি কিনা? তো এখান থেকে Cl মাইনাস যেটা আছে ওর একটা কাজ থাকতে হবে না, ও কি বেকার বসে থাকবে? এখন এটাও চোখ বন্ধ করে বলতে পারো যে Cl মাইনাসটা কার সাথে বিক্রিয়া করবে, যেহেতু ও মাইনাস, ও অবশ্যই ওর সাথে মাইনাস, তো মাইনাসের সাথে বিক্রিয়া করবে না, তার মানে প্লাস কারোর সাথে বিক্রিয়া করবে। এখন তুমি আমাকে বলো প্লাস আছে দুইজন, এখন H প্লাসের সাথে যদি বিক্রিয়া করে ফেলে H প্লাসটা কমে যাবে না? তো H প্লাসটা কমে গেলে তো পিএইচটা কমে যাচ্ছে, তাই না? পিএইচটা বেড়ে যাচ্ছে, কারণ পিএইচটা চেঞ্জ হবে। মোট কথা ওকে কিন্তু সেম রাখতে হবে, ওকে সেম রাখতে হবে। এখন কথা হচ্ছে তো ওকে ওকে আমরা জোর করে কেন সেম রাখবো, তাই না? আমরা ও Cl মাইনাস তোর সাথে বিক্রিয়া করতেই পারে, HCl তৈরি করতে পারে, আমরা জোর করে কেন করাবো না? Cl কেন H প্লাস এর সাথে বিক্রিয়া করবে না? কারণ Cl মাইনাস যদি H প্লাস এর সাথে বিক্রিয়া করে তাহলে পুনরায় আবার HCl তৈরি করবে, ও তো HCl থেকে ভাঙছে, তাই না? তো ক্লোরিন বলতেছে বাজি আমি এত কষ্ট করে তোর সাথে ব্রেকআপ করছি, H প্লাস এর সাথে এই যে H এর সাথে ব্রেকআপ করছে, আবার সেই সেম H এর সাথে কেন যাব? আমি নতুন কারোর সাথে যাই, সোডিয়াম প্লাস এর সাথে যাই। তো Cl কি করছে, বেইমানি করে বা সোডিয়াম প্লাস এর সাথে চলে গেছে। হুম, তাহলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে, তাই না? তা তার মানে কি এতটুকু কিন্তু বাফার দ্রবণের ব্যাখ্যা শেষ। কারণ কেন H প্লাসও ইউজ হয়ে গেছে, Cl মাইনাসও ইউজ হয়ে গেছে, আলটিমেটলি কোনো আগে যে H প্লাসটা ছিল ওর কি কোনো চেঞ্জ হয়েছে? বাফার দ্রবণের ব্যাখ্যা এখানে শেষ। কিন্তু বাফার দ্রবণের ব্যাখ্যা আরেকটু বাড়াইতে হবে, কেন? কারণ হচ্ছে যে সাম্যাবস্থা ব্যাখ্যা করার জন্য। সাম্যাবস্থা বলতে কি এই ঘটনাটা যে ঘটার কারণে এই ওর একটু পরিমাণটা বেড়ে গেছে না, আবার আবার ওর একটু পরিমাণটা কমে গেছে না, কারণ ওর কিছু পরিমাণ আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলছে। তাহলে এখন বিক্রিয়ার সাম্যাবস্থা রক্ষা করার জন্য, ব্যালেন্স করার জন্য ও যে পরিমাণ বাড়ছে ওই পরিমাণ আবার কমাই দিতে হবে, আবার ও যে পরিমাণ কমছে ওই পরিমাণ একটু বাড়াই দিতে হবে না? সেই জন্য কিভাবে বাড়াইতে হবে? এই CH3 C double Na যেটা আছে না, এই CH3 C double Na ওটা আবার পুনরায় একটু বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে সোডিয়াম প্লাস উৎপন্ন করে আর CH3 C double মাইনাস উৎপন্ন করে। তাহলে সোডিয়াম প্লাসটা আবার কি হয়ে যাচ্ছে, সিঙ্গেল হয়ে যাচ্ছে। সিঙ্গেল না, সোডিয়াম প্লাসটা যেটুকু কমে গেছিল, যেটুকু হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কমে গেছিল ওটুকু আবার ওর থেকে বিয়োজিত হয়ে ওটুকু উৎপন্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার ওরও পরিমাণ কমে গেছিল না, কারণ ও যে ইয়ার সাথে বিক্রিয়া করে ফেলছিল H প্লাস এর সাথে, এই যে CH3 C double N থেকে আবার CH3 C double মাইনাসটা একটু করে উৎপন্ন হয়ে যাচ্ছে, ওর যতটুকু পরিমাণ কমে গেছে ওটুকু পরিমাণ আবার ওর থেকে উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি বিক্রিয়া যা আছে তাই রয়ে গেল, H প্লাসও চেঞ্জ হইলো না, pH ও চেঞ্জ হইলো না। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের
মুখস্থ করতে হবে একটু, যদিও আমি কিন্তু ব্যাখ্যাও দিয়ে দিছি কেন এমন হচ্ছে। প্রপার ব্যাখ্যা পেয়েছিস না? তাহলে হচ্ছে তো, তার মানে পিএইচ কি আনচেঞ্জড। হ্যাঁ, কারণ কেন এই এইচ প্লাসটা কনস্ট্যান্ট রয়ে গেছে এখন, তাই না? এইচ প্লাসের উপর কিন্তু আমরা এখনো কোনো কাজ করিনি। তাহলে আমি যা যা বলছি এগুলো ব্যাখ্যা করা আছে সুন্দর করে, সুন্দর করে। অল্প পরিমাণ এসিড যুক্ত করা হলে এসিডের এইচ প্লাস, এই যে এসিডের এইচ প্লাস দ্রবণে বিদ্যমান সিএসসি সি ডবল মাইনাসের সাথে কি করে ফেলে, বিক্রিয়া করে সিএসসি সি ডবল এইচ উৎপন্ন করে। যেহেতু খুবই সামান্য পরিমাণ অ্যাসিড বা H+ যুক্ত করা হয়েছে, তাই খুব সামান্য পরিমাণ সিএসসি সি ডবল এইচ উৎপন্ন হবে। এক্ষেত্রে সিএসসি সি ডবল এইচ একটি মৃদু অ্যাসিড হওয়ায় এবং খুব সামান্য পরিমাণ তৈরি হয়, ইহা পুনরায় বিয়োজিত হতে পারে না। ফলস্বরূপ দ্রবণের নেট H+ এর কোনো পরিবর্তন হচ্ছে না, তাই না? H+ এর পরিমাণ অপরিবর্তিত থাকলে পিএইচ এর মানেরও কোনো পরিবর্তন হবে না। পরবর্তীতে দ্রবণের সমাবস্থা বজায় রাখার জন্য যে পরিমাণ সিএসসি সি ডবল মাইনাস আর এবং সোডিয়াম প্লাসের অভাব তৈরি হয়েছিল, সেই পরিমাণ অভাবকে পুনরায় পূরণ করার জন্য সিএসসি সি ডবল এন এ বিয়োজিত হয়। শেষ। একদম একদম ইজি ব্যাখ্যা না? একদম ইজি ব্যাখ্যা, একদম ইজি একটা পড়া না? হ্যাঁ হ্যাঁ, এই যে যেমনে লেখা আছে এভাবে। শেষ। মুখস্থ করিস না, মুখস্থ ইদানিং মুখস্থ করতেছ বলে পরীক্ষা খারাপ হচ্ছে। মুখস্থ করা যাবে না। আমি কিন্তু তোকে বুঝাই দিচ্ছি জিনিসটা। হ্যাঁ, তুই লাইনগুলো পড়বি, লাইনগুলো পড়ে নিজের ভাষায় লিখবি। লাইনগুলো মানে চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবি। হ্যাঁ, তারপর হচ্ছে পরীক্ষার হলে ভুলে মিলাতে পারবি না। আরে এর পরের লাইনটা কি ছিল, যে এর পরের লাইনটা কি ছিল তোর কেন জানা লাগবে? তুই তো নিজেই বের করবি যে পরের লাইন কি ছিল। তাহলে এবার হচ্ছে কি, আমরা বাফার দ্রবণে অ্যাসিড মিশিয়েছিলাম, তাই না? আর বাফার দ্রবণে অ্যাসিড মিশানোর কারণে চালানো ছিল যে অনেকক্ষণ, অনেকক্ষণ চালানো ছিল না। তারপর হচ্ছে বাফার দ্রবণে অ্যাসিড মিশানোর কারণে তাহলে বাফার দ্রবণে পিএইচ কোনো চেঞ্জ হয়নি। হ্যাঁ, এবার হচ্ছে বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ আমরা এবার কি মিশাবো? ক্ষার মিশাবো। এখন ক্ষার মিশালেও কেন পিএইচ চেঞ্জ হয় না সেটা সেটা দেখবো। তো আমরা সেম আবার বাফার দ্রবণ নিছি, অম্লীয় বাফার দ্রবণ ওই সিএসসি সি ডবল এইচ আর সিএসসি সি ডবল এন এর একটা বাফার দ্রবণ নিছি। হ্যাঁ, অম্লীয় বাফার। এবার আমরা এখানে ক্ষার মিশাবো, পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশাচ্ছি। হ্যাঁ, তো হাইড্রোক্সাইড মিশাই দেওয়ার কারণে নরমালি কি হওয়ার কথা, পিএইচটা বেড়ে যাওয়ার কথা না? কিন্তু স্টিল পিএইচটা কেন চেঞ্জ হয় না সেটা আমরা দেখবো। হুম, ব্যাখ্যা কিন্তু ঘুরে ফিরে সেমই হবে, সেমই হবে। দেখ, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কি, এখানে আমরা একটা ক্ষার হিসেবে পটাশিয়াম হাইড্রোক্সাইড কিনেছি। তো এখান থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা পটাশিয়াম প্লাস আর ওএইচ মাইনাস পাচ্ছি। আমাদের আলটিমেট টার্গেট কিন্তু কি থাকবে, এই এইচ প্লাসটা যেন চেঞ্জ না হয়। কারণ এই এইচ প্লাসটা চেঞ্জ হয়ে গেলে পিএইচও চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে যে ওএইচ মাইনাসটা তৈরি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে, ওএইচ মাইনাসটা প্রথমে এইচ প্লাসের সাথে বিক্রিয়া করে ফেলবে। এখন তোর মনে প্রশ্ন আসতে পারে তাহলে এটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক না? কিন্তু চেঞ্জ হবে না। তাহলে OH মাইনাস আর H প্লাস মিলে পানি তৈরি করে ফেলবে। কি তৈরি করবে? পানি। এখন যে পরিমাণ H প্লাস এখানে খরচ হয়ে গেছে OH মাইনাসের সাথে বিক্রিয়া করতে, ঠিক সেম পরিমাণ H প্লাস আবার উৎপন্ন হবে CH3 COOH বিয়োজিত হয়ে। ওই সামান্য পরিমাণ H প্লাস খরচ হয়েছে না, ওই সামান্য পরিমাণ H প্লাস আবার তৈরি হয়ে যাচ্ছে। তার মানে H প্লাস কিন্তু এখনো কনস্ট্যান্ট, তাই না? তার মানে এখন বাকি আছে পটাশিয়াম প্লাস। এখন পটাশিয়াম প্লাসকে কি করতে হবে? নিশ্চয়ই CH3 COO মাইনাসের সাথে বিক্রিয়া করে CH3 COO কে তৈরি করে ফেলবে। তার মানে এখন এটাই বাফার দ্রবণ। তার মানে আলটিমেটলি যে H প্লাসটা খরচ হয়েছে ওই H প্লাসটা আবার তৈরি হয়ে গেছে, পিএইচ কোনো চেঞ্জ হয় নাই। শেষ। বাফার বাফার শেষ। এখন আমাদের বাফার শেষ হওয়ার পর কি করতে হয়? যে বিক্রিয়ার সাম্যাবস্থা রক্ষা করতে হয়, তাই না? তো এখান থেকে যে একটু পরিমাণ সিএসসি সি ডাবল মাইনাস করা হয়ে গেছে, ওটাকে একটু বাড়াই দিতে হবে না? ওইটা কার থেকে বাড়ে? ওর থেকেই তো বাড়তেছে। এই যে ওর থেকে আবার তৈরি হয়ে যাচ্ছে। জিনিসটা বুঝাতে পারছি? তার মানে অম্লীয় বাফারের ক্ষেত্রে এসিড মিশালে ব্যাখ্যা একরকম, ক্ষার মিশালে ব্যাখ্যা একরকম, তাই না? তো ব্যাখ্যা একরকম হইলেও এবার ক্ষারীয় বাফার যখন পড়বো জাস্ট উল্টাই যাবে, ব্যাখ্যা দেখবে যে সব সেম। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে, ক্ষারীয় বাফারে যখন আমরা অম্ল মিশাচ্ছি তখন ব্যাখ্যা হবে যে ইয়ার সাথে মিল পাবি।
কার সাথে, আমরা যখন অম্লীয় বাফারে অম্ল অ্যাসিড মিশাইছি ওই ব্যাখ্যাটার সাথে, আবার ক্ষারীয় বাফারে যখন অ্যাসিড মিশাবো ওই ব্যাখ্যাটার সাথে পাবি যে কার, সরি ক্ষারীয় বাফারে যখন ক্ষার মিশাবো তখন ব্যাখ্যাটা মিল পাবে ওর সাথে। তার মানে দুইটা পড়তে পারলেই, একটু বুঝে পড়তে পারলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো কমন সেন্সেরও কথা। হাইড্রোক্সাইড থেকে এখানে OH মাইনাস আর এটা প্লাস, তো মাইনাস নিশ্চয়ই প্লাসের সাথে বিক্রিয়া করবে, আর এই প্লাস নিশ্চয়ই মাইনাস কারোর সাথে বিক্রিয়া করবে। তো কোন কার সাথে বিক্রিয়া করতেছে এটা শুধু একটু মুখস্থ করতে পারবি না, এটাই। তারপর তো বাড়াই ডুনা লিখে দিবি। হ্যাঁ, ব্যাখ্যা হচ্ছে কি, অল্প পরিমাণ খাদ যুক্ত করা হলে, আচ্ছা আমি তো বলে দিছি না কি হয়েছে, তা আমি আরেকবার বলে দিচ্ছি, ব্যাখ্যা করে দিচ্ছি, তা আর এটা করতেছি না আর কি। এখান থেকে যে ক্ষারটা যুক্ত করতেছে, এই ক্ষারের যে ওয়েস্ট মাইনাস এটা H প্লাস এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলে। এখন H প্লাস যেটুকু পরিমাণ কমে যাচ্ছে ওই H প্লাস আবার CH3 COOH তৈরি করে ফেলে, ওই সামান্য পরিমাণ H প্লাস আবার তৈরি করে ফেলতেছে বিয়োজিত হয়ে। আবার এই পটাশিয়াম প্লাসটা আবার CH3 COO মাইনাস কে নিয়ে CH3 COO কে তৈরি করে ফেলতেছে। তাহলে এখন CH3 COO মাইনাস যেটা একটু কমে যাচ্ছে ওইটা আবার ওই যে ও বিয়োজিত হচ্ছে না, ও বিয়োজিত হওয়ার কারণ তো শুধু H প্লাস না, CH3 COO মাইনাসও তো তৈরি হচ্ছে, তাই না? তার মানে ওর যতটুকু খরচ হচ্ছে আবার ওটুকু আবার পুনরায় তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি দ্রবণের কোনো কিছু চেঞ্জ আসতেছে না। তাহলে এই গেল অম্লীয় বাফার। এবার ক্ষারীয় বাফার আর বুঝাই দিব না, এটা জাস্ট দেখাই দিব। এই দেখ একটা ক্ষারীয় বাফার নি, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা ক্ষারীয় বাফার না? তো এই ক্ষারীয় বাফারে প্রথমে আমরা ক্ষার যুক্ত করতেছি, তো ক্ষার হিসেবে তো আর ক্ষার না, প্রথমে হচ্ছে অল্প পরিমাণে অ্যাসিড যুক্ত করতেছি। হ্যাঁ, এটার সাথে মিল পাবি কার, অম্লীয় বাফারের সাথে যখন আমরা ক্ষার যুক্ত করতেছিলাম সেটার। এই দেখ, কারণ কেন এসিড থেকে আমরা কই এসিএল, এই যে এসিএল, হ্যাঁ, এসিএল যুক্ত করতেছে, এসিএল থেকে একটা H প্লাস পাচ্ছি, একটা Cl মাইনাস পাচ্ছি। তো আমরা কমন সেন্স থেকে বলতে পারি এই পজিটিভ কোন একটা মাইনাসের সাথে বিক্রিয়া করবে। তো HCl H প্লাসটা আছে Cl এর সাথে, Cl থেকে আসে, তো ওকে আবার Cl এর সাথে বিক্রিয়া করবে, ওর কি টাকা পড়ছে? ও তাহলে Cl এর সাথে ব্রেকআপ করছে কেন যদি Cl এর সাথে বিক্রিয়া করা লাগে? তাহলে ও নিশ্চয়ই OH মাইনাসের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে পানি তৈরি করবে। মিল পাইছস? আগে একটু আগে যেটা পড়াইছি, পানি তৈরি করবে। তাহলে ওএস মানে যেটা খরচ হচ্ছে এটা আবার পুনরায় উৎপন্ন হবে, ও বিয়োজিত হবে, এই যে ও আবার বিয়োজিত হয়ে ও আবার সেটা তৈরি করতেছে। বুঝতে পারছি? তাহলে বাকি আছে কি Cl মাইনাস না? তো Cl মাইনাস কার সাথে বিক্রিয়া করবে? পজিটিভ কারোর সাথে, অ্যামোনিয়াম প্লাসের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। তাহলে অ্যামোনিয়াম প্লাসটা একটু কমে যাচ্ছে না? তাহলে এটা পুনরায় উৎপন্ন হবে, ও বিয়োজিত হয়ে তো শুধু ওএস মাইনাস না, ও উৎপন্ন হচ্ছে, তাই না? তার মানে যে পরিমাণ ওএইচ মাইনাস খরচ হচ্ছে আর যে পরিমাণ অ্যামোনিয়াম খরচ প্লাস খরচ হচ্ছে ওই বিয়োজিত হয়ে আবার ওই দুজনের ইয়াটা মিটে দিচ্ছে। তাহলে আলটিমেটলি কোনো দ্রবণে চেঞ্জ আসতেছে। তারপর হচ্ছে অল্প পরিমাণে ক্ষার যুক্ত করলে কি হবে, আর কি বলা লাগবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ, তো পজিটিভ অবশ্যই নেগেটিভটা পজিটিভ কার সাথে যুক্ত হবে, ওর সাথে যুক্ত হলো, অ্যামোনিয়াম প্লাসের সাথে যুক্ত হলো, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, তাই না? আর পটাশিয়ামটা কার সাথে যুক্ত হবে? ক্লোরিনের সাথে, পটাশিয়াম ক্লোরিন তৈরি হবে। তার মানে এখানে কমে গেছে কোনটা? কমে গেছে ক্লোরিনটা, তো কমে গেছে আর অ্যামোনিয়ামটা কমে গেছে, তাই না? ওএস কিন্তু এখানে কোনো চেঞ্জ হয় নাই। এবার এটা এই ব্যাখ্যাটা কার সাথে মিল পাচ্ছস? এই ব্যাখ্যাটা হচ্ছে প্রথম যেটা পড়েছি, তাই না? প্রথমটা না, যেখানে হচ্ছে অম্লীয় বাফার সাথে এসিডি যুক্ত করছিলাম। তার মানে অম্লীয় বাফারে যখন এসিড যুক্ত করি যে ব্যাখ্যা, ঠিক সেম ব্যাখ্যা হচ্ছে অম্লীয় সরি ক্ষারীয় বাফারে যখন যখন ক্ষার যুক্ত করি সেম ব্যাখ্যা। বুঝতে পারছি? ওখানে এইচ প্লাস এর কোনো কাজ ছিল না, আর এখানে ওএইচ মাইনাস এর কোনো কাজ নাই, যা আছে তাই রয়ে গেল। হ্যাঁ, আর এদিকে এটা কমে গেছে, এটা কমে গেলে এটা আবার বিয়োজিত হয়ে সেমটাই উৎপন্ন করে ফেলতেছে। আর এদিকে কমে গেছে ক্লোরিন, এদিকে ও বিয়োজিত হয়ে আবার সেম ক্লোরিনটাই উৎপন্ন করতেছে, দেখছস? ও বিয়োজিত হয়ে আবার সেম ক্লোরিন উৎপন্ন করে, মানে যেটা খরচ হচ্ছে সেটা আবার উৎপন্ন হয়ে যাচ্ছে। শেষ, ব্যাখ্যাটাকে এখানে লেখা আছে, সবকিছু লেখা আছে। আচ্ছা, এখানেও আবার সেম ব্যাখ্যা কেন? ওএইচটা যখন অ্যামোনিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে বলতেছে,
এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু পুনরায় আবার বিয়োজিত হয় না। ওখানে যেমন অ্যাসিডটা পুনরায় বিয়োজিত হয় না, কারণ কেন, এমনও সে মৃদু, উৎপন্ন হচ্ছে সামান্য পরিমাণ, সেজন্য আর বিয়োজিত হয় না। বুঝতে পারছি? ও যদি আবার বিয়োজিত হইতো এক্সট্রা পরিমাণ, এক্সট্রা ওয়েস্ট মাইনাস উৎপন্ন হয়ে যেত না? তাহলে ওয়েস্ট চেঞ্জ হয়ে গেলে তো পিএইচ চেঞ্জ হয়ে যেত, আর পিওএইচ চেঞ্জ হয়ে যেত, পিওএইচ চেঞ্জ হলে পিএইচ চেঞ্জ হয়ে যেত। জিনিসটা আশা করি বুঝাতে পারছি। তাহলে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল কিন্তু আজকে শেষ। হ্যাঁ, তো ব্যাখ্যাগুলো এখানে আছে আর কি, ব্যাখ্যাগুলো নিজে পড়ে নেবো। হ্যাঁ, তো জিনিসটা আসলে আমি মুখে মুখে বলছি দেখে যতটুকু সহজ লাগছে, ওটুক ইজি না। ইজি হবে কখন, যখন যখন নিজে থেকে পড়বি, নিজে থেকে বুঝে বুঝে পড়ে বুঝবি, তখন হচ্ছে এটা ইজি লাগবে। এখন তো আমি মুখে মুখে বলে দিচ্ছি ইজি লাগছে, তাই এখনই পড়ে ফেলো। তারপর কালকে হচ্ছে বাফার দ্রবণের ম্যাথ করা শুরু করবো। বাফার দ্রবণের ম্যাথ করে ফেললে কিন্তু আমাদের সিলেবাস শেষ, কিন্তু তাও আমি একটু বাড়তি পড়া পড়াই ফেলবো। কারণ বাফার দ্রবণের ম্যাথ করে ফেলার পর বেশি হলে, বাকি হলে একটা ক্লাস লাগবে আর কি, একটা ক্লাসের জন্য জমা রেখে লাভ। তাহলে ছুটি তাহলে